হ্যালো স্টুডেন্টস, আশা করি ভালো আছো। আমরা আজকে আমাদের কিছু ম্যাথ করব, হ্যাঁ, জারণ বিজন সম্পর্কিত এক একটা ম্যাথ অনেক একটু বড় বড় টাইপের। সো তুমি গুরুত্ব সহকারে দেখবা, দুই একটা ম্যাথ যদি আমরা বুঝতে পারি তাহলে এই ম্যাথগুলো আমরা খুব সহজে করতে পারবো। হ্যাঁ, ওকে। ওকে, আমাদের সেকেন্ড ম্যাথটা একটু দেখো। এখানে সেকেন্ড ম্যাথটা হচ্ছে 1.5 গ্রাম লোহার আকরিককে স্ট্রেস স্প্রে করবা। আমরা প্রথমেই বলছি, আমরা যখন এই ম্যাথগুলো সলভ করব প্রথমে এই কোশ্চেনের আলোকে আমরা প্রথমে এটা কি করে নেব, এখানে একটা চিত্র ডিজাইন করে নেব। কোশ্চেনে বলছে 1.5 গ্রাম লোহার আকরিক, এই হচ্ছে 1.5 গ্রাম লোহার আকরিক। লোহার আকরিককে, এটা হচ্ছে লোহার আকরিককে তোমার H2SO4 এ, এটা হচ্ছে H2SO4, এটা H2SO4 এ এটাকে দ্রবীভূত করে 150 ml করা হলো। 1.5 গ্রাম লোহার আকরিককে H2SO4 এ ডিসলভ করে কত ml করা হলো, 150 ml। এই দ্রবণের তোমার 25 ml কে যখন লোহার আকরিক H2SO4 এ ডিসলভ করা হবে তখন এই লোহাটা কি করবে, H2SO4 এর সাথে কি করবে বলতো, বিক্রিয়া করবে, তৈরি করবে কি ফেরাস সালফেট, আর এখানে তৈরি করবে কি হাইড্রোজেন। এখন আমরা জানি ফেরাস সালফেট এটা কি Fe2+, আমরা জানি Fe আয়রনের দুটো যোজন, একটা হচ্ছে 2+ আর একটা হচ্ছে কি তোমার 3+। 3+ থাকলে সেগুলোকে আমরা বলি ইক, আর 2+ থাকলে সেগুলোকে আমরা বলি কি আস। আর আসের যৌগগুলো অলওয়েজ কি হয়, তোমার বিজারক হয়, তার মানে এটা হচ্ছে কি বিজারক পদার্থ। এখন এই দ্রবণের 25 ml কে টাইট্রেশন করব। এই এত গ্রাম লোহার আকরিককে H2SO4 এ ডিসলভ করে কত ml করা হলো, 150 ml। এদের মধ্যে বিক্রিয়া হলো, বিক্রিয়া করে আমরা আসলে পাচ্ছি কোনটা, বিজারক পদার্থ ফেরাস সালফেট। এই দ্রবণের 25 ml কে, এই হচ্ছে এই দ্রবণের কি তোমার 25 ml। 25 ml কাকে মূলত তোমার কি বিক্রিয়া করবে, কাকে, এই ধরনের 25 ml কে টাইট্রেট করতে। টাইট্রেট ওয়ার্ডটা তুমি বুঝবা না, এটা টাইট্রেশন মনে করো। এই জিনিসটা তুমি আসলে বুঝবা না, আমরা টাইট্রেশন যখন বুঝাবো তখন এই ওয়ার্ডটা আমি তোমাকে বুঝিয়ে দেব।
মনে করো এই দ্রবণের 25 ml এর সাথে KMnO4 এর দ্রবণটা কি করবে, বিক্রিয়া করবে। আসলে এই দ্রবণের 25 ml কোন যৌগটা থাকবে, তোমার ফেরাস সালফেট যৌগটা। বোঝার ট্রাই করো, এখানে তোমার কি এই দ্রবণের 25 ml এর সাথে বিক্রিয়া করবে কত, 0.02 মোলার তোমার 22.5 ml এখানে কি তোমার KMnO4 দ্রবণ আমরা এখানে কি করব, যোগ করব। এখন দেখো আমি যদি কোশ্চেনটাকে আমি যদি রিভিউ করি তাহলে এটা হচ্ছে এটা 1.5 গ্রাম লোহার আকরিককে আমরা প্রথমে H2S করে ডিসলভ করে একটা 150 ml এর একটা কি করব, দ্রবণ তৈরি করব। যখন লোহাটাকে H2S করে ডিসলভ করব তখন লোহাটা H2S এর সাথে বিক্রিয়া করে তৈরি করবে কি ফেরাস সালফেট আর কি তোমার হাইড্রোজেন। এই দ্রবণের কি আমি 25 ml কে 25 ml এর সাথে আমি বিক্রিয়া করব। এখানে ওয়ার্ডটা ব্যবহার করা হচ্ছে কি এই ধরনের 25 ml কে টাইট্রেট করতে। এটা টাইট্রেশনের একটা টাইট্রেশন প্রক্রিয়ার একটা শব্দ হচ্ছে টাইট্রেট। আমরা যখন টাইট্রেশন প্রক্রিয়া বুঝাবো তখন টাইট্রেট জিনিসটা কি আমি তখন তোমাকে ক্লিয়ার করে দেব। তাহলে তুমি এখন বুঝো এই ধরনের 25 ml এর সাথে বিক্রিয়া করতে, কারণ এই বিক্রিয়াগুলো সব রেডক্স বিক্রিয়া। এই বিক্রিয়া অংশগ্রহণ করে কি জারক আর বিজারক। এখানে আয়রনকে H2SO4 এ ডিসলভ করলে যে পদার্থ তৈরি হয় তুমি এখানে তুমি অ্যাড করবে কাকে, KMnO4। KMnO4 কোন পদার্থ বলতো, জারক পদার্থ। আমরা যখন এই লোহাটাকে H2SO4 এ ডিসলভ করি তখন যে পদার্থ তৈরি হয় সেখানে আমরা কি ফেরাস সালফেট আর কি পাই বলতো, হাইড্রোজেন পাই। তো এই ফেরাস সালফেটটা হচ্ছে কোন ধরনের পদার্থ, বিজারক। আমরা এই বিজারকের সাথে বিক্রিয়া করব কাকে, জারকে। এই কারণে এই ধরনের 25 ml এর সাথে মূলত বিক্রিয়া করবে কি, এই ধরনের 25 ml বলতে কার সাথে বিক্রিয়া করবে, 25 ml কার সাথে, ফেরাস সালফেট। কারণ ফেরাস সালফেটটা কোন ধরনের পদার্থ, বিজারক পদার্থ। তার সাথে বিক্রিয়া করবে কে, এই KMnO4 যৌগটা বিক্রিয়া করবে। আর KMnO4 যৌগটা বিক্রিয়া করবে, এই ক্ষেত্রে লোহার কি তোমার শতকরা পরিমাণটা তোমাকে এখানে বের করতে বলছে। এখানে লোহার শতকরা পরিমাণটা তোমাকে কি করতে বলছে, এখানে তোমাকে বের করতে বলছে। এখন তুমি এখানে লোহার শতকরা পরিমাণটা আসলে কিভাবে বের করবে, এটা বের করার ওয়েটা আসলে কি। তাহলে তুমি দেখো এখানে আসলে কি তোমার উদ্দীপক অনুসারে এটা হচ্ছে কি তোমার উদ্দীপক অনুসারে তোমার কি চিত্র। তাহলে এখানে কি 1.5 গ্রাম লোহা আকরিক H2S করে ডিসলভ করার পর এই ধরনের একটা ডায়াগ্রাম তুমি পেলা। এখানে তোমার কি জানা মান কোনটা, এটা দেখো KMnO4 এর কি তুমি ঘনমাত্রাটা জানো। এখানে KMnO4 এর কি আয়তন জানো। আয়তন আর ঘনমাত্রার গুণফল থেকে আমরা নির্ণয় করতে পারবো কোনটা, মোল সংখ্যা। আমাদের সেকেন্ড পয়েন্ট ছিল যে উপাদানের আয়তন ঘনমাত্রা জানা থাকবে অথবা যে উপাদানের ভরের পরিমাণটা আমাদের জানা থাকবে সেই উপাদানের কি আমরা কি করব, এই উপাদানটা কি থাকতে পারে বলতো, এই উপাদানটা আসলে কি থাকতে পারে, আয়তন ঘনমাত্রার মাধ্যমে দেওয়া থাকতে পারে। এই উপাদানের পরিমাণটা তোমার কি গ্রামের মাধ্যমে তোমার কি দেওয়া থাকতে পারে। যে উপাদানের আয়তন ও ঘনমাত্রা দেওয়া থাকবে তার মোল সংখ্যাটা আমরা বের করব কি n = v * c এর মাধ্যমে। তাহলে KMnO4 আসলে বিক্রিয়া করতেছে কার সাথে, ফেরাস সালফেট। ফেরাস সালফেটের কত ml এর সাথে, 25 ml। এখান থেকে আমি ক্যালকুলেশন করে যে ভ্যালুটা আসলে পাবো সেটা আসলে কার জন্য হবে, 25 ml এর জন্য। আমরা এখানে KMnO4 একটু বোঝার ট্রাই করব। KMnO4 টা আসলে যোগ করতেছি আসলে কার সাথে, ফেরাস সালফেটের সাথে বিক্রিয়া করবে। কোন মাধ্যমে, এসিডিও মাধ্যমে। এই পাত্র আর এই পাত্র দুটো আলাদা কোনো পাত্রকে ইন্ডিকেট করে না, একটা পাত্রকে ইন্ডিকেট করে। বাট আমি বোঝার জন্য এই জিনিসটাকে আলাদাভাবে তোমার এখানে নিয়ে আসা হয়েছে। তাহলে KMnO4 কে কিন্তু আমরা 150 ml দ্রবণে আমরা কিন্তু যোগ করিনি। আমরা KMnO4 কে আমরা যোগ করছি কত, 25 ml দ্রবণ কি ফেরাস সালফেটের মধ্যে। তাহলে এটার সাথে আমি বিক্রিয়া করে যে লোহার পরিমাণটা আমি বের করব, কিভাবে বের করব সেটা আমি দেখাবো। এখান থেকে আমি যে লোহার পরিমাণটা KMnO4 এর সাথে বিক্রিয়া করে যে লোহার পরিমাণটা বের হবে সেটা 25 ml এর জন্য। এখান থেকে যে লোহার পরিমাণটা বের হবে সেটা কত ml এর জন্য, 25 ml। তাহলে আমি বলতে পারবো 25 ml এর জন্য লোহা আছে এত, 1 ml এর জন্য কত, এই লোহা কত 1.4 গ্রাম লোহার আকরিক, এর মধ্যে ভেজালও আছে লোহাও আছে, এটার সাথে মিলানো দ্রবণ করছে কত 150 ml। তাহলে 25 ml এর জন্য লোহা হচ্ছে এত গ্রাম, 1 গ্রামের জন্য তোমাকে 1 ml এর জন্য কত এত, 150 ml এর জন্য কত এত। এটা তুমি ক্যালকুলেশন করবে। তাহলে আমাদের কি ফার্স্ট স্টেপ হচ্ছে কি তোমার চিত্র হয়ে গেছে। সেকেন্ড স্টেপ কি, আয়তন ঘনমাত্রা যা দেওয়া আছে তার মোল সংখ্যা আমরা বের করব। থার্ড স্টেপ হচ্ছে কি বিক্রিয়া, বিক্রিয়াটা কার মধ্যে হবে,
এই লোহার আকরিকের সাথে H2SO4 এর একটা বিক্রিয়া হবে। সেকেন্ড স্টেপ হচ্ছে কি KMnO4 এর সাথে কি তোমার ফেরাস সালফেটের বিক্রিয়া হবে কোন মাধ্যমে, তোমার অম্লীয় মাধ্যমে। সেখান থেকে গাণিতিক হিসাব শুরু করব। এখানে কার মান জানি, KMnO4 এর মান জানি, কার মান আমাকে বের করতে বলছে, লোহার মান, তাহলে সম্পর্কটা কার হবে, KMnO4 এর সাথে কোনটা, লোহা। দেখো এই পর্যন্ত আসলে আমার কথাগুলো বুঝতে পারছো কিনা সেটা আগে একটু কমেন্টসে জানাও, তারপর আমরা এটা স্টার্ট করব। ওকে, তাহলে একটু দেখো সেকেন্ড স্টেপটা, মানে আমার এখান থেকে একটা প্রিন্টেড কোশ্চেন থাকলে ভালো হতো, তাহলে এই জিনিসটা আমি ল্যাপটপ দেখে দেখে কোশ্চেনটা করতে হয়। আচ্ছা, তাহলে আমাদের এখানে আমরা এখান থেকে অ্যানসারটা স্টার্ট করব। তাই অ্যানসার স্টার্ট করার আমাদের নিয়মটা কি, যার আয়তন ও ঘনমাত্রা দেওয়া থাকবে তার জন্য আমরা মোল সংখ্যা বের করব। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। এখান থেকে অ্যানসার আমরা জানি, বোঝার ট্রাই করো, n = v * c। তাহলে আমরা এখানে আয়তনটা আমরা জানি কত, দেখো 22 পয়েন্ট কত বলতো 5। এই সূত্রটা আমরা যদি ব্যবহার করি, আয়তনটা মিলিলিটারে নেওয়া যাবে না, আয়তনটাকে নিতে হবে কিসে, লিটারে। মিলিলিটারকে লিটারে কনভার্ট করলে 10^3 1000 দ্বারা ভাগ করতে হয়। এটার ঘনমাত্রা কত, 0.02 মোলার। তাহলে এটাকে আমরা কি করব, গুণ করব। এটাকে আমরা গুণ করে আসলে ভ্যালুটা কত পাই, তোমরাও একটু ক্যালকুলেশনটা করো। দেখো আমি তোমাদের সাথে ভ্যালুটার সাথে আমরা একটু মিলাই নিতে যাচ্ছি। এটা ইনটু 0.0 কত 2, এটার সাথে কত 4 পয়েন্ট কত বলতো 5 ইনটু কত 10 ইনভার্স কত 4, এত কি তোমার মোল। এটা হচ্ছে KMnO4 এর কি তোমার মোল সংখ্যা। এটাকে অন্যভাবেও করা যেত, আমরা মোল সংখ্যার মাধ্যমে এটা মূলত করছি। এখন আমাদের কি থার্ড স্টেপ কি, বিক্রিয়া। তাহলে প্রয়োজনীয় বিক্রিয়া কি, নিম্নরূপ। প্রয়োজনীয় তোমার কি বিক্রিয়া, আমরা এখানে কি লিখব, তোমার নিম্নরূপ। তাহলে বিক্রিয়াটা আসলে কি, লোহার আকরিকের সাথে H2SO4। আসলে এখানে আকরিক কোনটা সেটা বলে না, এটা ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট কোনটা সেটা তুমি জানো। এই কারণে তুমি লিখবা কি, এটা লোহার আকরিক, এটার ভিতরে তো লোহা আছে, এটা তো আর কোনো ভুল নাই। তার মানে এটা হবে কি বলতো আয়রন, লোহার আকরিকের সাথে কি আয়রন প্লাস এটার সাথে বিক্রিয়া করবে কে, H2SO4। লোহার যে কোনো আকরিক হোক না কেন তার সাথে বিক্রিয়া করবে কে, আয়রন। আয়রনটা H2SO4 এর সাথে বিক্রিয়া করলে তৈরি করবে কি, ফেরাস সালফেট আর কি তোমার হাইড্রোজেন। তুমি একটু বোঝার ট্রাই করো। সেকেন্ড বিক্রিয়াটা হবে এই পাত্রে, এটা একই পাত্রে, এটার মধ্যে যোগ করছি কি জারক পদার্থ। এটা এইটা আর এটার বিক্রিয়ায় যে বিজারক পদার্থ তৈরি হয়, এই বিজারকের সাথে জারকটা বিক্রিয়া করবে কোন মাধ্যমে, এই এসিডিও মাধ্যমে। তাহলে এখানে আমরা আবার লিখতে পারি কি ফেরাস সালফেট, এখানে আমরা লিখতে পারি কি KMnO4, এখানে আমরা লিখতে পারি কি তোমার H2SO4। এটা আমরা লিখতে পারি। এদের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, তোমার ফেরিক সালফেট উৎপন্ন হয়। এটা তোমার একবারে মুখস্থ থাকতে হবে সরাসরি পদ্ধতির মাধ্যমে, কারণ এই বিক্রিয়াটা অনেকবার করাইছি, এই কারণে আর তোমার আমি আর এভাবে বুঝাচ্ছি না। অন্য যখন বিক্রিয়া হবে তখন ওই বিক্রিয়ার জন্য আমি সরাসরি পদ্ধতিতে আমি দেখাই দেব। এটা কি তোমার ফেরিক সালফেট, এটার জন্য আমরা কি পাই, ম্যাঙ্গানিজ সালফেট। এটার জন্য আমরা আসলে কি পাই, পানি পাই। আর এখানে আমরা কি পাচ্ছি, পটাশিয়াম কি তোমার সালফেট পাচ্ছি। আসলে তোমার বোর্ড কি দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এখানে বোর্ড দেখা যাচ্ছে কিনা লেখাটা। আচ্ছা, এই বিক্রিয়াটাকে আমরা যদি ব্যালেন্স করি তাহলে এটা হয় 10, এটা মানে করতে করতে মুখস্থ হয়ে গেছে আমার, এই কারণে আমি এখানে লিখলাম। এটা হচ্ছে কত 5, এখানে এটাকে দেখবা যে ব্যালেন্স রিঅ্যাকশন এখানে হবে 2, আর এখানে হবে কি দেখো তো, এখানে হবে কত 2 ম্যাঙ্গানিজ কি তোমার এই সালফেট, আর এখানে হবে কি এটা H2O, আর এটা কি K2SO কি তোমার 4। তুমি দেখবা এই রিঅ্যাকশনটা এখানে পানির ক্ষেত্রে আমরা এখানে 8 অণু পানি, আর এখানে কি 8টা H2SO4। জাস্ট বিক্রিয়াটা এরকম হবে তার ব্যালেন্স রিঅ্যাকশনটা, তোমাকে এটা অলরেডি করাইছি।
এখন দেখতে হবে এই দুটো বিক্রিয়ায় অনেকগুলো তোমার কি আছে বলো তো উপাদান আছে। এখন কোন উপাদানটা নিব যার ভ্যালু দেওয়া থাকবে, যে জারক পদার্থে তোমার কি থাকবে ভ্যালুটা দেওয়া থাকবে, যার মান দেওয়া থাকবে, তার সাথে কার মান দেওয়া আছে এখানে KMnO4 এর মান দেওয়া আছে। তাহলে এই KMnO4 এর মানের সাথে আমরা আসলে কার সম্পর্ক করব এই লোহার সম্পর্ক। KMnO4 এর সাথে আমরা কার সম্পর্ক করব লোহা। KMnO4 আর লোহা কিন্তু একই সমীকরণে নাই, একই সমীকরণে নাই। যদি ভিন্ন সমীকরণে থাকে তাহলে মাধ্যম ব্যতীত এই দুটো বিক্রিয়ার মধ্যে যে কমন যৌগ থাকবে সেই কমন যৌগের মধ্যে আমরা কি করব সম্পর্ক করব। কিভাবে সম্পর্ক স্থাপন করে এই বিক্রিয়ার জন্য আমরা কিভাবে এই একটা বিক্রিয়ার সম্পর্কটা স্থাপন করে সেটা তোমাকে ভেঙে ভেঙে দেখাইছি। আর এখন আমরা ভেঙে ভেঙে দেখবো না, একবারে আমরা করে যাব। কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি টেকনিকটা। এখানে আমার কথাটা তুমি একটু বোঝার ট্রাই করো। এটাকে আমি ধরলাম 1 আর এটা হচ্ছে কি 2। আগে দেখতে হবে এই বিক্রিয়া দুটোতে অনেকগুলো উপাদান আছে। আসলে আমরা কাদেরকে নিয়ে আমরা কাজ করব, যার ভ্যালুটা তোমার দেওয়া থাকবে আর যার ভ্যালু বের করতে হবে। তাই ভ্যালু দেওয়া আছে কার KMnO4, ভ্যালু বের করতে হবে কার আয়রনের। তো এটার মান আমাদের কাছে নোন, এটার মান আমাদের কাছে কি আননোন। এই দুটো যদি একই সমীকরণে থাকে তাহলে কোনো সমস্যা নেই। তো যেমন এটার সাথে এটা যদি সম্পর্ক বলি তাহলে 2 মোল KMnO4 বিক্রিয়া করে 10 মোল ফেরাস সালফার। আমি যদি এটার সাথে যদি এটার সম্পর্ক করি তাহলে ইজিলি বলতে পারবো 2 মোল KMnO4 2 মোল KMnO4 এর বিক্রিয়া থেকে এখানে 5 মোল ফেরিক সালফেট এখানে কি হয় তৈরি হয়। বাট দুটো যখন আলাদা সমীকরণে থাকবে তখন এই দুটো সমীকরণের মধ্যে মাধ্যম ব্যতীত অ্যাসিড এবং ক্ষার মাধ্যম ব্যতীত যে কমন যৌগটা থাকবে সেই কমন যৌগটা নিয়ে তোমার কি করতে হবে এই ব্যালেন্সটা করতে হবে। তাহলে তুমি দেখো এই বিক্রিয়ার জন্য কমন যৌগ কোনটা ফেরাস সালফেট, আর এটার জন্য কমন যৌগ কোনটা ফেরাস সালফেট। এখন এগুলোর মধ্য থেকে আমরা কি করব সম্পর্ক স্থাপন করব, কিন্তু সরাসরি। এটা করার আগে এই অংশটা তুমি একটু উঠাই ফেলো, এই অংশটা একটু উঠাই ফেলো, তারপর আমি দেখাচ্ছি সরাসরি কিভাবে করা যায়। তুমি একটু দেখো একটু বোঝার ট্রাই করো আমরা কিভাবে লিখবো। এটার একটা টেকনিক আছে, আমি এটাকে তোমাকে ভেঙে ভেঙে দেখাই দিছি সম্পর্কটা কিভাবে। টেকনিকটা হচ্ছে প্রথমে তুমি লিখবা এখানে তোমার যে আর ভ্যালু তুমি জানো, এখানে কি 1 ও 2 বিক্রিয়া হচ্ছে, 1 ও 2 নং বিক্রিয়া হচ্ছে। এটা টেকনিকটা হচ্ছে আমি এখানে টেকনিকটা লিখে দিচ্ছি। তুমি প্রথমে বাম পাশে লিখবা যার মান তুমি জানো, মানে নন কম্পাউন্ড, যার ভ্যালুটা তুমি জানো। তারপর লিখবা কমন কম্পাউন্ড, মানে এই দুটোর মধ্যে কি কমন কম্পাউন্ড থাকে। তারপর এখানে সবার শেষে তুমি লিখবা কোনটা আননোন, যার ভ্যালু তুমি কি জানো না, যার ভ্যালুটা তুমি কি জানো। তাহলে প্রথমে কি করতে হবে এই বিক্রিয়া যে কোনো বিক্রিয়া 4টা 5টা 6টা যে কোনো বিক্রিয়া থেকে তুমি সরাসরি যদি করতে চাও তাহলে তোমাকে লিখতে হবে প্রথমে কোনটা নোন, যার মান তুমি জানো। এখানে তিনটে ক্যাটাগরি থাকবে, একটা থাকবে নোন, একটা থাকবে আননোন, আর একটা থাকবে কি তোমার কমন। তো নোন কে লিখতে হবে প্রথমে, তারপর লিখতে হবে কমন কে, তারপর লিখতে হবে কি আননোন কে। তাহলে আমি সরাসরি করে ফেলবো। দেখো এখানে আমাদের নোন কোনটা দেখো তো, ওকে এখানে আমাদের নোন কোনটা একটু দেখো তো KMnO4, এটা আমাদের কাছে নোন। এখানে আমাদের নোন কোনটা বলতো তোমার KMnO4 টা নোন। তাহলে এখানে আমরা প্রথমে লিখব এটা হচ্ছে 2 মোল কি তোমার KMnO4, এই হচ্ছে 2 মোল KMnO4। একটা মিনিট, এটা হচ্ছে 2 মোল কি তোমার KMnO4। এখন আমাদের এই 2 মোল KMnO4 এর সাথে এখানে কমন উপাদান কোনটা, এই উপাদানটা আমাদের কাছে কি তোমার কমন।
তো 2 মোল KMnO4 এর সাথে এখানে সম্পর্কটা কি হচ্ছে 10 মোল কি বলতো ফেরাস সালফেট, এই 10 মোল ফেরাস। এটার সাথে এটা সম্পর্ক শেষ। এখন এটার সাথে কি এটার সম্পর্ক, এখন এটার সাথে এটার সম্পর্ক হলে এখানে ফেরাস সালফেট আর এখানে আয়রনটা আছে কত বলতো 1:1। এখন আমি যদি 1 মোল ফেরাস সালফেটের জন্য 1 মোল আয়রন কনসিডার করা হবে, আর আমি যদি এখানে যদি 5 মোল ফেরাস সালফেট থাকে তাহলে তার সামনে লিখতে পারি কি 5 মোল আয়রন। তাহলে আমি এটার সাথে এটার সম্পর্কটা লিখছি এখানে। এখন আমি কি করব ফেরাস সালফেটের সাথে আয়রনের সম্পর্ক বলবো, কিন্তু এটা থেকে আমি কি পাই 1:2 কি পাই 1। 1 মোল ফেরাস সালফেটের জন্য 1 মোল আয়রন, আমি এখানে লিখছি কত 10 মোল ফেরাস সালফেট। তাহলে এই বিক্রিয়ার আলোকে আমি লিখতে পারি কত 10 মোল কি বলতো আয়রন। এখানে আমি যদি 5 মোল ফেরাস সালফেট থাকতো তাহলে এটা কি 1:1। 1 মোল ফেরাস সালফেটের জন্য 1 মোল আয়রন, তখন এখানে যদি 5 মোল ফেরাস সালফেট থাকতো তাহলে এখানে 5 মোল আয়রন লিখতাম। এখানে যদি 10 মোল ফেরাস সালফেট লিখতাম তাহলে এখানে 10 মোল কি লিখতাম তোমার আয়রন লিখতাম। তাহলে এই দুটো বিক্রিয়া থেকে আমরা সরাসরি জাস্ট এভাবে লিখতে পারি। এখন আমরা কি করব এখান থেকে আসলে কোন উপাদানটা, আমার উপাদান হবে দুটো কিন্তু এখানে এই সম্পর্ক থেকে উপাদান আসছে কোনটা তিনটা। আমার কোনটা লাগবে KMnO4 কে লাগবে আর কাকে দরকার হবে আয়রন। তাহলে তুমি একটু দেখো এখান থেকে যদি এটা দরকার হয় তাহলে আমরা কি লিখতে পারি বা 2 মোল KMnO4 2 মোল KMnO4 ইকুয়াল টু আমরা আসলে লিখতে পারি অথবা 1 মোল KMnO4 যেটাই লেখো না কেন 1 মোল KMnO4 এটার সাথে 2 আর 10 কাটাকাটি গেলে কত হবে 5 মোল কি বলতো এখানে আমরা কি লিখতে পারি আয়রন লিখতে পারি। তাহলে আসলে আমরা ক্যালকুলেশন করে এই কোশ্চেনে KMnO4 এর মোল সংখ্যাটা আমরা আসলে কত বের করছিলাম 4.5 10 ইনভার্স 4। এই কোশ্চেনে KMnO4 এর মোল সংখ্যাটা আসলে কত মোল আমরা বের করছি, আমরা এটা একটু ডিলিট করে দিতে চাচ্ছি। এখানে আমরা কত মোল তোমার বের করছি 4.5। 5 মোল KMnO4 ইকুয়াল টু আমরা বলতে পারি 5 ইনটু এটা কত 4. কত 5 এটা আমরা বলতে পারি 5 ইনটু কত 4। 1 মোলের জন্য যদি 5 মোল হয় তাহলে 4.5 এর জন্য সেটা বেশি। আর এই পরিমাণটাকে অলওয়েজ আমরা কি আকারে রিপ্রেজেন্ট করি বলতো আমরা গ্রাম আকারে রিপ্রেজেন্ট করি। তাহলে মোলটাকে যদি গ্রামে রিপ্রেজেন্ট করে তখন এই আয়রনের এই পরিমাণটাকে মোলে না রেখে এটাকে যদি গ্রামে কনভার্ট করি তখন আয়রনের পারমাণবিক ভর দ্বারা এটাকে আমাদের কি করতে হবে মাল্টিপ্লাই করতে হবে। কোন জায়গায় 56 ও দেওয়া যায়, কোন জায়গায় 55.85 ও দেওয়া যেতে পারে। তাহলে এখানে সাইড নোটে লিখে দেবা 1 মোল আয়রন ইকুয়াল টু আমরা আসলে লিখতে পারি কত 55.85 এত গ্রাম কি তোমার আয়রন আমরা আসলে এখানে লিখতে পারি, এটা লিখতে পারি। এখন দেখো এখানে একটা লাইন আমরা একটু ইনকমপ্লিট ছিল, যখন আমরা বিক্রিয়া থেকে এই ধরনের সম্পর্ক স্থাপন করব তখন তাদের মাঝে আমরা দুইটা দাগ না দিয়ে তিনটা দাগ দেব, অবেদের সিম্বল আমরা এখানে ব্যবহার করব। এখানে দুইটা না দিয়ে আমরা কয়টা করব তিনটা দাগ এখানে ব্যবহার করব, তারপরে তুমি দুটো দাগ দিয়ে দিও সমস্যা নেই। তাহলে এটা ইকুয়াল টু বিক্রিয়া থেকে পেলাম সম্পর্কটা হচ্ছে KMnO4 এর সাথে আয়রনের। তাই KMnO4 এর সাথে আয়রনের যদি হয় তাহলে 2 মোল KMnO4 ইকুয়াল টু লিখতে পারি 10 মোল আয়রন। 2 আর 10 যদি কাটাকাটি যায় 1 মোল ইকুয়াল টু লিখতে পারি কত 5 মোল। আবার কোশ্চেনে KMnO4 এর অ্যামাউন্টটা আমরা বের করছি কত 4.5 ইনটু 10 ইনভার্স 4। এত মোল তোমার কি KMnO4 ইকুয়াল টু কত হবে এটার সাথে 5 ইনটু 4.5 ইনটু কত বলতো 10 ইনভার্স কত বলতো 4 এত হবে। এই মোলটাকে আমরা কিসে কনভার্ট করব গ্রামে, তাহলে এটাকে পারমাণবিক ভর দ্বারা এটাকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি একটা ক্যালকুলেশন আমরা পেয়ে যাব, এখান থেকে আমরা আয়রনের পরিমাণটা পেয়ে যাব। কিন্তু সেই আয়রনটা আসলে কত ml দ্রবণের মধ্যে আছে 25। কারণ আমরা KMnO4 টাকে এই 150 ml দ্রবণে যোগ করি না, আমরা KMnO4 টাকে 25 ml দ্রবণের মধ্যে আমরা কি করছি যোগ করছি। আসলে KMnO4 টা 150 ml এর সাথে বিক্রিয়া করে না, আসলে KMnO4 টা 25 ml দ্রবণের সাথে কি করছে বিক্রিয়া করছে। তাহলে এখানে যে আমি আয়রনের পরিমাণটা পাবো সেই আয়রনের পরিমাণটা কত ml দ্রবণের জন্য 25 ml দ্রবণের জন্য। তো 25 ml দ্রবণে তোমার আয়রন থাকে এত গ্রাম, 1 ml এ থাকে কত 150 ml দ্রবণে কি পরিমাণ আয়রন থাকে সেটার পরিমাণটা আমাদের এখান থেকে কি হবে বের হয়ে আসবে, সেখান থেকে তোমার কি হবে তোমার বের হয়ে যাবে। তাহলে এখান থেকে একটু ক্যালকুলেশন করে নাও।
বেটা সকল অভেদই সমীকরণ, কিন্তু সকল সমীকরণ অভেদ না, বুঝছো তানভীর? তুমি তো পাইলে একটু দূরে কানের উপর মারতাম। ওকে, এখন দেখো এটার সাথে আমরা যদি একটু মাল্টিপ্লাই করে নিই, 5 ইনটু 4.5 মাইনাস কি 4, এটার একটু ভ্যালুটা কত আসে একটু দেখো তো, 55 পয়েন্ট কত 85। এখানে টোটাল ক্যালকুলেশনটা একটু কত আসে কত, এটার ক্যালকুলেশনটা কত আসে, এটার ক্যালকুলেশনটা আছে 0. কত 125, এটা 66। কথা না বলে তুমি এখানে ক্যালকুলেশনটা বলো, এখানে কি হবে, এত গ্রাম কি তোমার আয়রন। আমরা এখানে একটু 150 ml, তাহলে এটা বের হচ্ছে কত 25 ml এর জন্য। তাহলে আমি এখানে লিখতে পারি কত, এখানে ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা, এখানে তুমি একটু মনোযোগ দাও, এখানে আজাইরা মন্তব্য করে লাভ নাই। হ্যাঁ, এটা অবেদ সমীকরণ, আমি তোমার ম্যাথের টিচার না যে এটা নিয়ে তুমি রিসার্চ করবো। এটা ক্যালকুলেশন, ক্যালকুলেটেড ভ্যালুটা তুমি বলো। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখানে আসলে আমরা লিখতে পারি কি 25 ml দ্রবণে তোমার আয়রন আছে, 25 ml দ্রবণে আয়রন আছে কত 0.12566 কি গ্রাম, এত গ্রাম। তাহলে 1 ml দ্রবণে তোমার কি লোহা আছে কত, এখানে কত আছে 0. এটা 12 মনে করো 566 ডিভাইডেড বাই কত 25। তুমি একটু দেখো 150 ml দ্রবণে এখানে লোহাটা আছে, এটা 0.12566, এটা কত 25 ইনটু কত তোমার 150। একটু দেখো তো কতটুকু আছে, এটা কতটুকু আছে একটু দেখো, কত আসে একটু দেখো তো, এটা ক্যালকুলেশন করলে কত আসে, এটা এই ভ্যালুটা ক্যালকুলেশন করলে আসলে কত ভ্যালু আসে সেটা একটু বলো। এখানে ক্যালকুলেশন করলে কত আসে 0.50 না, এরকম তো আসে না। এই আরো কয়েকজনে ক্যালকুলেশন করো ভাই, একটা ম্যাথ করতে অনেক টাইম লাগে, তোমরা যদি হেল্প না করো তাহলে কিন্তু পড়ানো যাবে না, এই ম্যাথ গুলো করতে অনেক টাইম লাগে। 0.75, রাইট, এই তো তানভীর মাহতাব খান। হ্যাঁ, বেশি বুঝলে এই সমস্যা। ওকে, তাহলে এটার জন্য অ্যানসারটা আমরা একটু তোমার এটাকে আমরা একটু ডিলিট করতে যাচ্ছি, এটাকে আমরা একটু ডিলিট করে দিতে যাচ্ছি। ওকে, এটাকে delete। দেখো তুমি এখানে এই অংশটা যদি ক্যালকুলেশন করি তার ভ্যালুটা বের হয়, এটাকে আমি উপরে একটু লিখছি, তার ভ্যালুটা বের হয় কত 0.7539, এটা হচ্ছে কি 75 গ্রাম। তোমাকে এই কোশ্চেনে বলছে লোহার, এখানে কি আকরিকে লোহার শতকরা পরিমাণ বের করতে বলছে। তাহলে এখানে আকরিকটা ছিল, লোহার আকরিকটা ছিল কয় গ্রাম 1.5 গ্রাম, তার মধ্যে লোহা আছে কতটুকু ভাই, এতটুকু লোহা আছে। তাহলে এত গ্রামের মধ্যে লোহা আছে এত গ্রাম, 1 গ্রামের মধ্যে কতটুকু আছে, আর এখানে কি 100 গ্রামের মধ্যে কতটুকু আছে সেটা আমরা বের করতে পারবো। এখন তোমার এখান থেকে আমরা যদি বের করি একটু দেখো, এখানে আমরা যদি বের করি, আমরা এটাকে ঐকিক নিয়মে না করে শর্টকাটে যদি বলি আকরিকে লোহার শতকরা পরিমাণ, লোহার শতকরা পরিমাণ, শতকরা কি পরিমাণ, এটা কত গ্রাম আছে এত গ্রাম, কতর মধ্যে 1.5 গ্রাম লোহার আকরিকের মধ্যে। তাহলে 1.5 গ্রামের মধ্যে লোহা আছে কত 0.753975, এত গ্রাম আছে। এত গ্রামের মধ্যে আছে এত গ্রাম, 1 গ্রামের মধ্যে আছে এত বাই এত, 100 গ্রামের মধ্যে কত থাকবে 100 এর মধ্যে তোমার এত। এটাকে মাল্টিপ্লাই করলে যেটা হবে সেটা হবে অ্যানসার। দেখো তো এটাকে মাল্টিপ্লাই করলে কত আসে, ইনটু 100, একটু সবাই একটু করো নাহলে একটু ভুল হইতে পারে। এটা কত হচ্ছে দেখো তো একটু 50 পয়েন্ট, এটা কত 265 এত গ্রাম। তাহলে এটা হচ্ছে অ্যানসার।
অ্যানসার হবে কত 50.265 এত পার্সেন্ট। তুমি যখন এখানে শতকরা লিখবা তখন এই পরিমাণটাকে গ্রামে লিখবা, তারপর অ্যানসারে লিখবা লোহার পরিমাণ এত পার্সেন্ট। আমি যদি বলতাম ভেজালের পরিমাণ কত, তার মানে এই লোহার আকরিকটা দুটো জিনিস দিয়ে গঠিত, একটা হচ্ছে লোহা আর একটা হচ্ছে কি ভেজাল। তাহলে লোহার পরিমাণ যদি এত পার্সেন্ট হয় তাহলে ভেজালের পরিমাণ কত হবে? আমরা জানি একটা উপাদান, একটা যৌগ বা একটা উপাদান, যে যে উপাদানগুলো সমন্বয়ে গঠিত তাদের শতকরা পরিমাণের যোগফল কত হবে? 100। তাহলে এখানে যদি লোহার পরিমাণ যদি এত হয়, তাহলে এখানে যদি কোশ্চেনে বলতো ভেজালের পরিমাণ কত, তার মানে 100 থেকে এই মানটা আমি যদি মাইনাস করতাম তাহলে ভেজালের শতকরা পরিমাণটা আমরা বের করতে পারতাম। তাহলে আমি এই জিনিসটাকে একটু নিচে এই পর্যন্ত আমাদের কোশ্চেনের ডিমান্ড অনুসারে এই পর্যন্ত আমাদের অ্যানসার ঠিক আছে। আমরা এটাকে এখানে আমরা একটু নোট করে আমরা এটা লিখে দিই। যদি ভেজালের শতকরা পরিমাণ বলতো তাহলে এখানে কি ভেজালের পরিমাণটা হবে, আমরা ভেজালের পরিমাণটা যদি বলতো শতকরা পরিমাণ, তাহলে 100 মাইনাস এটা কত 50 ইনটু 265 এত কি তোমার পার্সেন্ট। তাহলে 100 থেকে এই মাইনাস এই ভ্যালুটা তুমি মাইনাস করে দাও, তাহলে এখানে কত আসবে 49 এটা 735 এত পার্সেন্ট। এটা তোমার কোশ্চেনে বলে না, যদি বলতো কোশ্চেনে তাহলে এই অ্যানসারটা এখানে ঠিক আছে। আকরিকে লোহা শতকরা লোহার পরিমাণ কত, ভেজালের পরিমাণ, তুমি লোহার পরিমাণ বের করে ভেজালের পরিমাণ নির্ণয় করতে পারতা, অথবা ওখান থেকেও তুমি সরাসরি তুমি কি ভেজালের পরিমাণটা তুমি বের করতে পারতা। সেটা কিভাবে করে সেটা আমি তোমাকে দেখাই। এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে কিনা? আমরা যে দুইটা বিক্রিয়া থেকে যে সরাসরি যে তোমার যে সম্পর্কটা লিখছি, যে এখানে প্রথমে লিখতে হবে নন, তারপর কমন, তারপর যে আননোন লিখতে হবে, এটা তুমি বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টসে একটু জানাও। একটু কমেন্টসে জানাও। ওকে, একটু দেখো এখানে তুমি একটু দেখো, আমরা পরের ম্যাথটা একটু চলে যাব, আমরা পরের ম্যাথে একটু চলে যাব, তার আগে একটু দেখো এই ম্যাথগুলো অনেক টাইম লাগে, হ্যাঁ তুমি একটু হেল্প করতে হবে, তাহলে দেখবে যে একটা দুইটার বেশি ম্যাথ করতে পারবে না। হ্যাঁ ওকে, এখানে দেখো এটা আমাদের তৃতীয় ম্যাথ। আমরা প্রথমে সহজ সহজ ম্যাথগুলো দেখাচ্ছি, তুমি যখন এই ম্যাথগুলো বাসায় বসে যদি অনুসরণ বারবার যদি না করো তাহলে কিন্তু এক্সাম হলে পারবে না। দেখবে যে এক্সাম হলে আরেকটু কোশ্চেনটা একটু কি করছে, ওরা ঘুরাই দিচ্ছে। এটা হচ্ছে কি 3, এখানে 6 গ্রাম অক্সালিক অ্যাসিড, আমরা অক্সালিক অ্যাসিডকে চিনি সংকেত H2C2, এখানে কি তোমার এটা 6 গ্রাম হবে, 250 ml 6 গ্রাম অক্সালিক অ্যাসিড নিয়ে আমরা কত ml দ্রবণ তৈরি করছি, 250 ml দ্রবণ তৈরি করছি। এটা অ্যাসিডের আমরা কি করছি, এই দ্রবণটা তৈরি করছি। সেখান থেকে 25 ml, এখানে কত ml আছে 250 ml, এখান থেকে আমরা আসলে কত ml দ্রবণ নিচ্ছি, 25 ml কি অক্সালিক অ্যাসিড নিচ্ছি। তুমি দেখো অক্সালিক অ্যাসিডকে আমরা এখান থেকে নিচ্ছি, এখানে আছে কত 250, সেখান থেকে আমরা নিচ্ছি 25 ml অক্সালিক অ্যাসিড। এই দ্রবণকে আমরা টাইট্রেশন করতে, টাইট্রেশন নাই, এই দ্রবণের সাথে আমরা কি করব, পটাশিয়াম ডাইক্রোমেটের একটা দ্রবণ আমরা এখানে বিক্রিয়া করব। টাইট্রেশনটা আমি তোমাকে পরে ক্লিয়ার করব। তাহলে এটার কত ml, এটা হচ্ছে 11.2 ml, এটা 5%, এটা পটাশিয়াম ডাইক্রোমেটের আমরা এখানে কি করলাম, দ্রবণ আমরা এখানে যোগ করলাম। আসলে এখানে তোমার পটাশিয়াম ডাইক্রোমেটটা
আসলে আমরা অ্যাড করতেছি 25 ml দ্রবণে, আমরা সেটা কিন্তু 250 ml দ্রবণে যোগ করতেছি না। এটা 6 গ্রাম অক্সালিক অ্যাসিড নিয়ে আমরা 250 ml একটা দ্রবণ তৈরি করছি, এখান থেকে 25 ml অক্সালিক অ্যাসিডের একটা দ্রবণ নিলাম। এই দ্রবণের মধ্যে আমরা বিক্রিয়া করানোর জন্য 11.2 ml 5% পটাশিয়াম ডাইক্রোমেটের একটা দ্রবণ আমরা এখানে যোগ করলাম। এখন জিনিসটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট একটা জানা, আগে দেখতে হবে, এগুলো আইডেন্টিফাই করে ফেলতে হবে। আর অক্সালিক অ্যাসিড এটা একটা কি তোমার বিজারক। এখন তুমি বলবো স্যার অক্সালিক অ্যাসিডকে আমরা এত ফাস্ট কিভাবে আমরা বলবো যে এটা একটা বিজারক পদার্থ? তুমি একটু দেখো H2C2O4, এটা কিভাবে বুঝবা? এটা জারক আর বিজারক যদি তুমি ভুলে যাও মেথড, তাহলে তুমি কিভাবে তুমি এই জারক আর বিজারকটা বের করবে? তুমি দেখো এটার ক্ষেত্রে আমরা দর্শক আয়ন কাকে কনসিডার করি? হাইড্রোজেন। হাইড্রোজেন যদি বাদ দিয়ে লিখি তাহলে এখানে লিখতে পারি কি C2O4। দুটো একটা হাইড্রোজেন কি ধনাত্মক চার্জ ক্যারি করে, দুটো হাইড্রোজেন কি +2 চার্জ ক্যারি করে, দুটো হাইড্রোজেন যদি চলে যায় তাহলে এখানে কি হবে 2 মাইনাস, তার চেঞ্জ রূপ আমরা লিখলাম কি ভাই কার্বন ডাই অক্সাইড। তার মানে কি কার্বন ডাই অক্সাইড যদি লিখি আগে দেখতে হবে এই মৌলগুলো ব্যালেন্স করতে হবে। তাহলে এখানে কি হবে, যদি মনে করো অক্সিজেন ব্যালেন্স হয়ে গেছে, অক্সিজেন যদি ব্যালেন্স হয়, কখনো তোমার জারকের অক্সিজেন ব্যালেন্স হয় না। সাধারণত অক্সিজেন যদি ব্যালেন্স হয়ে যায় এটা 100% কি বলতো বিজারক পদার্থ। তারপরও যদি তুমি শিওর হয়, কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়। সাধারণত তোমার বিজারকের অক্সিজেন ব্যালেন্স হয়, জারকের অক্সিজেন ব্যালেন্স হয় না, সেটাকে ব্যালেন্স করার জন্য সাধারণত পানি আমরা যোগ করে নিতে হয়। তাহলে এটা যে আরো হয়, এটা কি তোমার -2 আর এটা কত বলতো 0, ডিফারেন্স কত 2, তাহলে ইলেকট্রন ত্যাগ করবে কয়টা? দুইটা। ইলেকট্রন কি ছেড়ে দিচ্ছে? এই পাশে ইলেকট্রন যোগ করে অনেক ইলেকট্রন ছেড়ে, যে ইলেকট্রন ছেড়ে দেয় তাকে আমরা কি বলি বিজারক, আর যে ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা কি বলি জারক। তুমি যদি ভুলেও যাও কোনটা জারক বিজারক, এভাবে তুমি এই কনভার্সনের মাধ্যমে তুমি বের করে আনবা কোনটা জারক আর কোনটা কি তোমার বিজারক, এভাবে তুমি আনবা। ওকে, তাহলে তোমার আগে এখানে কোশ্চেনে কি বলছে, অক্সালিক অ্যাসিডের এখন শতকরা বিশুদ্ধতা তোমাকে নির্ণয় করতে বলছে। অক্সালিক অ্যাসিডের শতকরা পরিমাণটা তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে তোমার আছে কয় গ্রাম? 6 গ্রাম। তার মানে 6 গ্রাম অক্সালিক অ্যাসিড 100% কি বিশুদ্ধ না, এর মধ্যে ভেজাল আছে, আমাকে বের করতে বলছে কত গ্রাম বিশুদ্ধ, সেটা আমরা বের করব। সেটা যদি বের করতে পারি তার শতকরা কত হয় সেটাও আমরা বের করতে পারবো। এখানে কি এইখানে অক্সালিক অ্যাসিডটা বিক্রিয়া করতেছে কার সাথে? পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে। এই বিক্রিয়াটা হচ্ছে কত ml এর সাথে? 25 ml এর সাথে। এখান থেকে যে অক্সালিক অ্যাসিডের অ্যামাউন্টটা বের হবে সেটা কত ml এর জন্য বের হবে? 25 ml এর জন্য। আমি এখান থেকে যদি বলি 25 ml এর জন্য আছে এত গ্রাম, আমি যদি বের করতে পারি 1 ml এর জন্য কত গ্রাম আছে, অক্সালিক অ্যাসিডের দ্রবণটা তৈরি করছি 6 গ্রাম অক্সালিক অ্যাসিড নিয়ে, দ্রবণটা তৈরি করি নাই 25, আমরা দ্রবণটা তৈরি করছি কত 250 ml। তখন 25 ml এর জন্য যদি অক্সালিক অ্যাসিড থাকে এত গ্রাম, 1 গ্রামের জন্য কত থাকে 250 ml দ্রবণে আসলে বিশুদ্ধ অক্সালিক অ্যাসিড কতটুকু আছে সেটা এখান থেকে কি হবে বের হয়ে যাবে। সেই এখান থেকে কি হবে বলতো বের হয়ে যাবে। তাহলে আমি যদি বিশুদ্ধ অক্সালিক অ্যাসিড যদি বের করতে পারি তাহলে তার শতকরা পরিমাণটা আমরা বের করতে পারবো। তাহলে এখানে তোমার টোটাল বিক্রিয়া হবে কয়টা? একটা। তাহলে এটা কোনটা? এই অক্সালিক অ্যাসিডের সাথে কি পটাশিয়াম কি বলতো তোমার ডাইক্রোমেট, কিন্তু এখানে কোশ্চেনে বলছে কোন মাধ্যম? অম্লীয় মাধ্যম। তার মানে এটার সাথে এটা বিক্রিয়া করার জন্য আমরা এসিড ব্যবহার করব, এটা HCl ব্যবহার করতে পারো বা H2SO4 ব্যবহার করতে পারো। যেহেতু আমাদের রিঅ্যাকশনগুলো ম্যাক্সিমাম রিঅ্যাকশনে H2SO4 দিচ্ছি, তাহলে H2SO4 রিঅ্যাকশন দিয়েই করতে হবে। এখানে কোনো আমরা কি কোনো কিছু উপাদান যোগ করি না, মানে বিক্রিয়াটা হচ্ছে কোথায়? এখানে। কিন্তু কোন মাধ্যমে কোশ্চেনে আছে? অম্লীয় মাধ্যম। তার মানে এটার সাথে এটা যোগ করে অম্লীয় মাধ্যম এখানে অ্যাড করতে হবে। সবসময় মাথায় রাখো অম্লীয় মাধ্যমে কোশ্চেনে দেওয়া থাকে, অনেক সময় থাকে না। যদি নাও দেওয়া থাকে এটা একটা রিঅ্যাকশনের জন্য অম্লীয় মাধ্যম তোমার কি হবে দরকার। আসলে এই পর্যন্ত আসলে আমার কথাগুলো তুমি বুঝতে পারছো কিনা এটা আগে জানো। তুমি একটু দেখো এটার আয়তন তোমার দেওয়া আছে, আর এটার কি ঘনমাত্রা দেওয়া আছে, আর এটার ঘনমাত্রাটা দেওয়া আছে কিসে? পার্সেন্টেজে। তাহলে এটাকে আমরা কি করব? মোলার ঘনমাত্রায় নিব, কারণ V * C এটা ইকুয়াল টু কত বলতো m। এই ঘনমাত্রা কিন্তু শতকরা ঘনমাত্রা না, এই ঘনমাত্রা কোনটা? মোলার ঘনমাত্রা। আমরা আয়তনের সাথে মোলার ঘনমাত্রা গুণ করলে আমরা কি পাবো বলতো? মোল সংখ্যা পাবো। তাহলে এই ঘনমাত্রা আছে পার্সেন্টেজ, একে আমরা কি শতকরায় নেব। C = কি 10x বাই কি করব বলতো m। এটাকে 10x বাই m ফর্মুলার মাধ্যমে C বের করব, তার সাথে V গুণ করব, তারপর আমরা n বের করব, তারপর আমরা কি করব? চিত্র শেষ, n এর মান শেষ, তারপর বিক্রিয়া, তারপর কি ক্যালকুলেশন। এটার মান আমরা জানি, এটার মান আমরা জানি না, তাহলে সম্পর্কটা হবে এটার সাথে এটা।
দেখো এই পর্যন্ত আসলে বুঝতে পারছো কিনা জানো, তারপর আমরা দেখব এই পর্যন্ত আসলে বুঝতে পারছো কিনা সেটা আগে একটু জানো। একটু দেখো, এখন আমরা এখানে এটার অ্যানসারটা স্টার্ট করব। একটু বোঝার ট্রাই করো। তাহলে আমরা জানি n equal to v into c, এখানে লিখে যাবা এখানে v equal to 11.2 into 10 inverse 3 লিটার, এখানে x এর মান কত তোমার 5 এত গ্রাম, আর এখানে m এর মান বলো পটাশিয়াম ডাইক্রোমেট তানভীর রহমান, তুমি বলো পটাশিয়াম ডাইক্রোমেটের আণবিক ভর কত বলো, এখানে আণবিক ভর দরকার। তানভীর রহমান বলো। অম্লীয় মাধ্যমে তুমি যে কোনো একটা নিলেই হবে, সেটা কি হোক H2SO4 হোক বা HCl হোক, যেটাই নাও না কেন। বলো পটাশিয়াম ডাইক্রোমেটের বলো আণবিক ভর কত, ফাস্ট ফাস্ট, এটা একটু ফাস্ট করে ফেলো। করছো 294। এনিট দেখো পটাশিয়াম 2 into 39.1 প্লাস 2 into 52 প্লাস 7 into কত 16। দেখো তো এটা আণবিক ভরটা বের হচ্ছে কিনা, এটা গুণ করো। প্লাস 2 into কত 52, এখানে প্লাস 7 into 7 into কত 16, 294 পয়েন্ট বা 294 ধরতে পারো। পটাশিয়ামকে যদি তুমি 39 যদি ধরো তাহলে এত টু এত গ্রাম এত। তাহলে এখানে আমরা আসি v এর মান কত 11, এটা v into 10x/m একবারে লিখে দিলাম, এটা ইকুয়াল টু এটা লেখা যায়। তাহলে v এর ভ্যালু কত 11 পয়েন্ট কত 2 into 10 ইনভার্স 3, এখানে 10, x এর ভ্যালু কত 5, আর এখানে m এর ভ্যালু কত 294 দশমিক কত 2। এখান থেকে মোল সংখ্যাটা বের করো, এখান থেকে মোল সংখ্যা বের করো। তাহলে এখানে আসবে কত 11.2, এটা -3 ইনটু 10 into 5 ডিভাইডেড বাই 294 দশমিক কত 2, এটা হবে। তাহলে এটার অ্যানসার হবে 1.9034 বা 35 ইনটু 10 ইনভার্স 3 এটম, এটা হবে। তুমি এটা ক্যালকুলেশন করো, এটার ভ্যালুটা কত আসছে দেখো, এটার ক্যালকুলেশনটা একটু করে নাও। এটা হবে এত। এখন দেখো প্রয়োজনীয় বিক্রিয়া নির্ণয়, তুমি এই অংশটা একটু উঠাই নাও, আমরা এখান থেকে বিক্রিয়াটা করব, আর এই বিক্রিয়ার ব্যালেন্সটা আমি সরাসরি পদ্ধতিতে আমি দেখাই দেব। এই পর্যন্ত আগে একটু উঠাই নাও। ওকে, এটা ভ্যালুটা একটু রাখবা। দেখো প্রয়োজনীয় বিক্রিয়া নির্ণয়, এখানে প্রয়োজনীয় বিক্রিয়া নির্ণয়, এখানে জিয়াদ বলছো যে আমরা আসলে কোন অ্যাসিডটা এখানে যোগ করব, যে কোনো অ্যাসিড HCl ধরো H2SO4 ধরো যেটা মনে হয়, বাট আমরা H2SO4টা কেন ব্যবহার করি, করতে করতে অভ্যস্ত হয়ে গেছে এই কারণে। আচ্ছা এখানে আমরা কি করি, এটা কি তোমার পটাশিয়াম ডাইক্রোমেট জারক, অক্সালিক অ্যাসিড কি বিজারক, এটা পটাশিয়াম ডাইক্রোমেট,
আর এখানে আছে কি অক্সালিক অ্যাসিড, আর এখানে আছে কি H2SO। তুমি দেখো এটা হচ্ছে কি ক্রোমিয়াম, এটা ডাইক্রোমেট যদি থাকে, পটাশিয়াম যদি তুমি যদি দর্শক আয়ন যদি এখানে একটু কনসিডার করো, দর্শক আয়ন, এটার জন্য দর্শক আয়নটা কে বলতো K+, এখানে দর্শক আয়নটা কে ছিল H+, এখানে দর্শক আয়নটা কে থাকবে সালফেট, অ্যাসিডের অ্যানায়ন। তাহলে তুমি এটা এখান থেকে কিভাবে করবে দেখো, পটাশিয়াম বাদ দাও, এখানে আছে কি ডাইক্রোমেট, ডাইক্রোমেট যদি থাকে তাহলে এখানে হয় কি বলতো Cr3+, Cr3+ একা থাকে না, কাকে নিয়ে থাকে সালফেট, এখানে যদি সালফেটকে যদি নিয়ে থাকে তাহলে এটার কি যোজনী কত বলতো 2, এই 2 যাবে এখানে, এই 3 যাবে কোথায় এখানে। তুমি যখনই এটা চেঞ্জ লিখবা, যখনই এটা চেঞ্জ ফর্মে লিখবা তখন দেখতে হবে চেঞ্জ ফর্মে যেটা আছে সেটা জারণ সংখ্যা আর এখানকার জারণ সংখ্যাটা তুমি চেক করো, দেখবে যে এখানকার জারণ সংখ্যা ক্যালকুলেশন করলে +12 আসবে, আর এখানকার জারণ সংখ্যা ক্যালকুলেশন করলে +6 আসবে। তুমি দেখবে যে তোমার খাতায় এভাবে করে দিছি, একটার জন্য এখানে Cr+3, দুটার জন্য কত +6, 6 আর 12 ডিফারেন্স কত ভাই, এই 6 ডিফারেন্স। এটার ক্ষেত্রে দেখো অক্সালিক অ্যাসিড, এটা কি তোমার কি হাইড্রোজেন দর্শক আয়ন C2O4 2-, তার চেঞ্জ ফর্ম কি ভাই কার্বন ডাই অক্সাইড, এই তোমার কার্বন ডাই অক্সাইড। এখন কার্বন ডাই অক্সাইড যদি লিখি তাহলে আগে দেখতে হবে এখানে কার্বন সংখ্যাটা ব্যালেন্স আছে কিনা, অক্সিজেন পরে কার্বন আছে কয়টা, দুইটা, এখানে আছে কয়টা, একটা, ব্যালেন্স। চেঞ্জ ফর্মে আমি দুটো উপাদান লিখছি, একটা লিখছি কার্বন, একটা লিখছি কি তোমার অক্সিজেন। এইখানে জারণ সংখ্যাটা কার্বন আর অক্সিজেনের জারণ সংখ্যাটা একত্রে নিতে হবে। এখানে আমরা শুধুমাত্র কার জারণ সংখ্যাটা লিখছি ক্রোমিয়াম, কারণ চেঞ্জ ফর্মে আমরা ক্রোমিয়াম আনা লিখছি, বাট এখানে অক্সালিক অ্যাসিডের আমরা কি চেঞ্জ ফর্মে কি লিখছি কার্বন ডাই অক্সাইড, কয়টা উপাদান নিছি, দুইটা, ফলে আমরা কার্বন ডাই অক্সাইড নিরপেক্ষ, এই কারণে 0। আর এটার ক্ষেত্রে কি হয় ভাই +2, এটাও তাহলে কি হবে বলতো -2, তাহলে এখানে কি হয় -2 আর 0 ডিফারেন্স কত হয় ভাই, এই 2 হয়। তোমাকে বলছি এই 2 আর 6, এই ডিফারেন্সটা 2 আর 6 কাটাকাটি যায়, এটা যদি কাটাকাটি যায় তাহলে এটা হয় কত 3, আর এখানে থাকে কত বলতো 1। এই 3 দ্বারা মাল্টিপ্লাই করব এটাকে, 1 দ্বারা মাল্টিপ্লাই করব একে, একে যদি 3 দ্বারা মাল্টিপ্লাই করে তাহলে এটাকেও তার চেঞ্জ ফর্মকেও 3 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, এটাকে যদি 1 দ্বারা মাল্টিপ্লাই করে তাহলে তার চেঞ্জ ফর্মকেও 1 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, বাট এটাকে 1 দ্বারা মাল্টিপ্লাই করলে এটা হয়। তাহলে আমার কি জারকে অক্সিজেন আছে কয়টা, 7টা, তাহলে এখানে কয় অণু পানি বসাতে হবে, 7 অণু পানি। আর এখানে পানি বসাতে গিয়ে হাইড্রোজেন বেশি লিখে ফেলছি কয়টা বলতো 14টা। তাহলে এটাই না, এটা অক্সিজেন ব্যালেন্সড, এই অক্সিজেনটা কি তোমার ব্যালেন্সড অবস্থায় আছে। তুমি একটু দেখো এখানে এটাকে আমরা মাল্টিপ্লাই ঠিকমতো করছি, করি নাই, এখানে যদি 3 দ্বারা হয় 3 দুগুণে এখানে তো 6 হয়ে যাওয়ার কথা, হ্যাঁ 3 দ্বারা, এখানে কারণ কি 2CO2 ছিল, এই কারণে এটা 3 দুগুণে কি হবে 6 হয়ে যাবে। এখানে আগের লাইনে একটু দেখে নাও 2CO2 ছিল, এটাকে 3 দ্বারা মাল্টিপ্লাই করলে 6CO2 হবে। তাহলে এখানে তুমি একটু দেখো, তাহলে অক্সিজেন এখানে আছে কয়টা, 7টা, এখানে 7 অণু কি হবে বলতো পানি। তাহলে পানি লিখতে গিয়ে হাইড্রোজেন লিখে ফেলছি কয়টা, 14টা, এখানে 14টা হাইড্রোজেন দেখতে হবে, এখানে কত 3 দুগুণে 6টা লিখে ফেলছি, এদিকে দেখতে হবে কোনো হাইড্রোজেন লিখছি কিনা, এখানে নাই, এখানে 6টা আছে, 14টা থেকে 6টা যদি চলে যায় তাহলে কয়টা 8টা, তাহলে এখানে কয় দ্বারা মাল্টিপ্লাই করতে হবে 4। সব মিলবে, মিলবে না কে, পটাশিয়াম, পটাশিয়াম এখানে আছে কয়টা ভাই 2টা, তাই পটাশিয়াম আয়নটা এটার সাথে মিলে তৈরি করবে কি পটাশিয়াম সালফেট, এই হবে তোমার রিঅ্যাকশনটা ব্যালেন্স। তুমি যদি একবারে যদি এটা করতে চাও তাহলে আমাদের এখানে প্র্যাকটিস করতে হবে, বাসায় বসে বসে এটা প্র্যাকটিস করতে হবে, তা নাহলে হবে না। আমরা এই রিঅ্যাকশনগুলো এভাবে, এখানে কিন্তু জারণ সংখ্যার পার্থক্য, বিজারণ সংখ্যার পার্থক্য 2 লাইনে তোমাকে দেখিয়েছি, যখন করবা তুমি করতে করতে এক লাইনে করতে পারবে। তুমি একটু দেখো এখানে আমাদের সম্পর্কটা কি হবে K2OCr2, আর এখানে কি হবে 3OC, এটা আমাদের কাছে কি ভাই বলতো নোন, আর এটার ভ্যালুটা আমাদের কাছে কি বলতো আননোন। যেটা নোন থাকবে সেটা থাকবে বামে, এটা একই সমীকরণে, এই কারণে এখানে আমাদের কোনো কমন যৌগের কোনো দরকার নেই। তাহলে আমরা এখানে লিখতে পারি কি বিক্রিয়া থেকে, এটা কি আমরা বিক্রিয়া হতে, তাহলে আমরা বলতে পারি 1 মোল K2Cr2 বিক্রিয়া করে 3 মোল H2CO4 এর সাথে, এটা আমরা বলতে পারি।
যেহেতু এটা আমাদের নোন, তাহলে এটাকে আমরা কোথায় রাখবো? বামে। 1 মোল K2Cr2O7 এটা বিক্রিয়া করে কার সাথে? 3 মোল। সেটাকে আমরা ম্যাথমেটিক্যালি এভাবে লিখতে পারি, 3 মোল এটা কি অক্সালিক অ্যাসিডের সাথে। এখন তুমি দেখো আমাদের কোশ্চেনে K2Cr2O7 এর অ্যামাউন্টটা কত ছিল ভাই? 1.90। আমাদের অ্যামাউন্টটা কত ছিল? 1.9034 বা 35 ইনটু 10 ইনভার্স কত? 3। এত মোল K2Cr2O7 টা আসলে বিক্রিয়া করবে কার সাথে? তোমার কার সাথে বিক্রিয়া করবে? 3 ইনটু 1.9035 ইনটু কি 10 ইনভার্স কত? 3। 1 মোল বিক্রিয়া করে 3 মোলের সাথে, অতএব এত মোল বিক্রিয়া করবে, কারণ এই অ্যামাউন্টটা আমাদের কোশ্চেনের কি? তোমার অ্যামাউন্ট। তাই এত মোল বিক্রিয়া করবে এত মোলের সাথে। আসলে H2C2O4 অক্সালিক অ্যাসিডের পরিমাণটা আমরা গ্রামে কনভার্ট করতে চাই। মোলটাকে যদি গ্রামে কনভার্ট করতে চাই তাহলে তার আণবিক ভর দ্বারা আমরা কি করব? তাহলে এটার আণবিক ভরটা আমাদের জানতে হবে। তাহলে H2SO4 এর আণবিক ভরটা কত হবে? 1 মোল H2C2O4 ইকুয়াল টু, তার আণবিক ভর কত ভাই? দুটো হাইড্রোজেনের জন্য আমরা আসলে কি লিখতে পারি? 1 ইনটু 2। এটা বোঝার ট্রাই করো। এখানে কার্বনের জন্য আমরা লিখতে পারি কি 2 ইনটু কত? 6। এই 2 ইনটু 6। তুমি দেখো চারটা অক্সিজেনের জন্য আমরা কি লিখতে পারি? 4 ইনটু কত বলো তো? এই 16। এই 4 ইনটু কি? এই 16। তাহলে এখানে কত? 4 16 কত? 64। আর এখানে কত? 12। 64 12 যদি আমরা যোগ করি 76। আর এই 2 কত? 78। তার মানে 78 দ্বারা আমরা কি করব? মাল্টিপ্লাই করব। তাহলে এটা এত গ্রামে কনভার্ট হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে যে মানটা আমরা পাবো, যত গ্রাম অক্সালিক অ্যাসিড পাবো, সেই মানটা কত ml এর জন্য বের হবে? 25 ml। তখন আমরা বলবো 25 ml এর জন্য এত গ্রাম অক্সালিক অ্যাসিড আছে। 1 গ্রামের জন্য কত? 250 ml এর জন্য। অনেক সময় 25 ml দ্রবণে যোগ করে না, সরাসরি যোগ করে কোনটা? 250 ml। তাই 250 ml এ কত গ্রাম অক্সালিক অ্যাসিড এটা যদি বের করতে পারি, তাহলে 6 গ্রামের মধ্যে কতটুকু বিশুদ্ধ অক্সালিক অ্যাসিড আছে সেটা বের করতে পারবো। আর এটা যদি বের করতে পারি তাহলে তার শতকরা পরিমাণটা আমরা বের করতে পারবো। দেখো এই পর্যন্ত কার কোনো ডাউট আছে কিনা সেটা একটু বলো। কার কোনো ডাউট আছে কিনা? এবং ক্যালকুলেশন কত হবে একটু বলো তাড়াতাড়ি ফার্স্ট। এখানে ক্যালকুলেশনটা কত হবে সেটাও একটু বলো। ক্যালকুলেশনটা একটু একটু তাড়াতাড়ি করো। ক্যালকুলেশনটা বলো এবং কার কোনো অবজারভেশন আছে কিনা। হ্যাঁ ক্যালকুলেশন কত হবে দেখো, ক্যালকুলেশনটা একটু বলো। ওকে, এটা কি 90 হবে তাই তো? 4 16 64। ও 12 দুগুণে 24, রাইট রাইট। এখানে 6 হইছে তো 12 দুগুণে 24 হবে, ভুল হইছে। আচ্ছা হ্যাঁ এখানে কত হবে? তোমার 90 হবে। 90 দিয়ে ক্যালকুলেশন করো, কারণ এখানে কার্বনের অ্যামাউন্টটা এখানে ভুল ধরা হইছে, 90 হবে। তাহলে এখানে টোটাল কত আসছে দেখো, 3 ইনটু 1.90, এটা 35 ইনটু কত? 90।
কত 0 পয়েন্ট কত 51 রাইট। এটা কত হবে 0 পয়েন্ট কত 5139, এটা কত 45 গ্রাম। মিনিমাম 3 থেকে 4টা ডিজিট নেওয়া, হ্যাঁ এত। এটা কত এমএল এর জন্য বের হচ্ছে 25 এমএল এর জন্য, এটা 90 হবে, হ্যাঁ এটা 2 * 12 এটা হবে। তাহলে একটু দেখো এটার জন্য আমরা যদি একটু ক্যালকুলেশন করি, একটু দেখো এখানে একটু দেখো, তাহলে আমরা কি বলতে পারি একটু দেখো এখান থেকে আসলে আমরা কি বলতে পারি দেখো 25 ml দ্রবণে, এটা কিন্তু আবার নিচে লিখবা 25 ml দ্রবণে তোমার কত গ্রাম আছে 0.5139, এটা 45 গ্রাম H2C2O4 আছে। ওকে, অতএব 1 ml দ্রবণে আছে কত 0.513945 ডিভাইডেড বাই কত 25। তাহলে তুমি একটু দেখো এটা কত ml এর জন্য কাজ করবে 250 ml, এটার জন্য কত হবে 0.513945 ইনটু কত তোমার 250 ডিভাইডেড বাই কত 25। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে বের হবে 5.13945 গ্রাম। এটা যদি ক্যালকুলেশন করো 25 50 10 এটার সাথে মাল্টিপ্লাই করলে 5.139 এত গ্রাম। তাহলে এখান থেকে তোমার টোটাল অক্সালিক অ্যাসিড সাপ্লাই করছে কত 6 গ্রাম, অক্সালিক অ্যাসিডটা আছে কত গ্রাম 5.1 গ্রাম, এত গ্রাম বিশুদ্ধ। তাহলে তার শতকরা পরিমাণ হবে কি, তাহলে এখানে আমরা কি বলতে পারি বিশুদ্ধ অক্সালিক অ্যাসিডের শতকরা পরিমাণ, ইকুয়াল টু কত 6 গ্রামে আছে কত 5.1, এটা কত আছে 6 গ্রামে আছে কত 5.13945, 1 গ্রামে আছে এত বাই, তাহলে 100 তে কত আছে ইনটু 100। তার মানে এটাকে আমরা 100 দ্বারা একটু ক্যালকুলেশন করো, এটাকে আমরা 100 দ্বারা গুণ করে আমরা এটাকে আমরা 6 দ্বারা আমরা কি করব ভাগ করব, ভাগ করলে দেখো তো কত মান আসে 85.65, এটা কি তোমার 75 গ্রাম। n গ্রাম লিখবে যেহেতু শতকরা, তাহলে অ্যানসারে হবে কি এত পার্সেন্ট 8565, এটা কি তোমার 75 এত কি তোমার পার্সেন্ট। ওকে, তুমি একটু দেখো এটা নিয়ে কারো কোনো ডাউট আছে কিনা এটা বলো, এটা নিয়ে কোনো ডাউট আছে কিনা। হ্যাঁ, এটা নিয়ে কোনো ডাউট আছে কিনা সেটা বলো। একটু দেখো আমরা পরের ম্যাথে যাচ্ছি, দেখো পরের ম্যাথ হচ্ছে আমাদের পরের ম্যাথ একটু দেখো, একটু দেখো পরের ম্যাথটা একটু দেখো সবাই,
কোশ্চেনটা হচ্ছে 25 ml 0.1 মোলার অক্সালিক অ্যাসিডের দ্রবণের সাথে KMnO4 এর 15 ml যোগ করা হয়েছে। তাহলে এটা কি চাপ, আগে উদ্দীপকটা আঁকবা। এখানে কি আছে তোমার, এখানে আছে কি অক্সালিক অ্যাসিডের 25 ml, এটা কত 0.1 মোলার, এটা H2C2O4 অক্সালিক অ্যাসিডের দ্রবণ। এর সাথে অ্যাড করা হচ্ছে কত ml দ্রবণ, KMnO4 এর 15 ml। দ্রবণ কি তোমার যোগ করব। এই দ্রবণের সাথে অম্লীয় ফ্রাস সালফেটের 12 ml মিশ্রিত করবে। এই দ্রবণের সাথে কি করবে, এক সেকেন্ড পানি খেয়ে নি। একটু দেখো, আমরা এই জিনিসটাকে একটু ভেঙে দেখাই, কারণ এটার সাথে একটা তোমার উদ্দীপক তৈরি করা যাবে। দেখো অন্যরকম ভাবে, একটু দেখো, তোমার দ্রবণ আছে কোনটা 25 ml, এটা কত মোলার অক্সালিক অ্যাসিড, 0.1 মোলার অক্সালিক অ্যাসিড। এটা দেখো, এই দ্রবণের সাথে আমরা যোগ করছি কি KMnO4 এর। এভাবে যদি দেখাই তাহলে জিনিসটা তোমার কাছে আরো ক্লিয়ার হবে। তাহলে KMnO4 এর কত 15 ml দেব, বুঝা ট্রাই করো। এই দ্রবণের সাথে অম্লীয় মাধ্যম, অম্লীয় কি ফ্রাস সালফেট তোমার যোগ করা হয়েছে, এটা বোঝা ট্রাই করো। অম্লীয় ফ্রাস সালফেটের দ্রবণ তোমার ব্যবহার করা হয়েছে। অম্লীয় ফ্রাস সালফেটের কত ml দ্রবণ ব্যবহার করা হয়েছে, 12। দ্রবণ ব্যবহার করে মিশ্রণের লোহার পরিমাণটা তোমাকে বের করতে বলছে। মিশ্রণের লোহার পরিমাণটা তোমার কি করতে বলছে, বের করতে বলছে। তো লোহাটা এখানে পাত্র আছে কোনটা, A, এটা হচ্ছে কি B, এটা কি তোমার C। কোশ্চেনটা ওরা করে কি, এটাকে কথার মাধ্যমে না দিয়ে এরকম তিনটা বিকার দিয়ে দিতে পারে, কোনো কথা তারা বলবে না, এরকম তিনটা বিকার দিয়ে দিতে পারে। এগুলো কিন্তু হিন্টস আকারে। তোমার কোশ্চেন অনুসারে ওরা করবে কি, কোনো ল্যাঙ্গুয়েজ বলবে না, এরকম তিনটা কি করবে, তোমার দ্রবণ দিয়ে দেবে। এই তিনটা দ্রবণের সাথে বলবে উদ্দীপকের A ও B দ্রবণ ব্যবহার করে, A এবং B দ্রবণ ব্যবহার করে C পাত্রে তোমাকে কার পরিমাণ বের করতে বলছে, লোহার পরিমাণ নির্ণয় করো। লোহার পরিমাণ নির্ণয় করো। নির্ণয় করো। ওরা এভাবে ল্যাঙ্গুয়েজ না বলে ওরা কি করবে, জাস্ট এভাবে কথা আকারে এই কোশ্চেনটা এভাবে তোমাকে সেট করে দিতে পারে। তাহলে তুমি একটু দেখো, তাহলে তুমি কি করবা, আগে যৌগগুলোকে দেখবা। আগে তোমাকে যৌগগুলোকে দেখতে হবে যে কোনটা জারক কোনটা কি তোমার বিজারক। আমরা যদি এটা থেকে আসি H2C2O4, তো এই C2O4 যদি হয় তাহলে আমরা এটাকে এর আগেও আমরা ক্যালকুলেশন করে দেখাচ্ছি, এটা হচ্ছে কোন ধরনের পদার্থ, বিজারক পদার্থ। আর এই পদার্থটা KMnO4, এটা আমরা জানি এটা কোন পদার্থ, জারক পদার্থ। আর ফ্রাস সালফেট, আয়রনের কয়টা জারণ অবস্থা, দুইটা, একটা 2+, এটা কি 3+। এই 2+ জারণ অবস্থা, কম জারণ অবস্থা বিদ্যমান, আর কম জারণ অবস্থা যদি বিদ্যমান থাকে ওই পদার্থকে আমরা কোন পদার্থ বলবো, বিজারক। অর্থাৎ তুমি দেখো, তোমাকে এই জারকের সাথে এই বিজারকের বিক্রিয়া হতে পারে, অথবা এই জারকের সাথে এই বিজারকের বিক্রিয়া হতে পারে, বাট কখনোই এই পাত্রের সাথে এই পাত্রের কি বিক্রিয়া হবে না। বিক্রিয়া পার্টিসিপেট করে কারা, জারক প্লাস বিজারক, রেডক্স বিক্রিয়া। বিজারক বিজারক কখনো কি করবে না, পার্টিসিপেট করবে না। তোমাকে এই কোশ্চেনে বলছে এই দ্রবণের সাথে এই দ্রবণ যোগ করে তারপর মিশ্রিত দ্রবণে এটা যোগ করা হয়েছে।
তার মানে এখানে ঘটনা ঘটতেছে ভাই কয়টা, এই দ্রবণের সাথে যদি এই দ্রবণ যদি মিশ্রিত করে বোঝার ট্রাই করবা, এই দ্রবণের সাথে এই দ্রবণ যদি মিশ্রিত করে তাহলে তোমার এখানে কি হবে বলো তো, একটা বিক্রিয়া হবে। মিশ্রিত দ্রবণে যদি ফেরাস সালফেট যদি আমি যোগ করি তাহলে তোমার কি এই দ্রবণটা কিন্তু এ দ্রবণের সাথে কোনো বিক্রিয়া করবে না, করবে কার সাথে, বি দ্রবণের সাথে। কেন বিক্রিয়া করবে বি দ্রবণের সাথে? কারণটা হচ্ছে আমি তোমার এখানে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেন অনুসারে বলতেছি। তার কারণটা হচ্ছে এটা হচ্ছে বিজারক আর এই পদার্থটা কি জারক। এটা এটার সাথে বিক্রিয়া করে বিক্রিয়া পাত্রে যদি অবশিষ্ট KMnO4 যদি থেকে থাকে তাহলে ওই অবশিষ্ট KMnO4 এর সাথে বিক্রিয়া করবে কে, তোমার ফেরাস সালফেট। এখন ব্যাপারটা হচ্ছে আমি আসলে লোহার পরিমাণ বের করতে চাই, তার মানে লোহাটা আছে কোন পাত্রে, সি পাত্রে, তাহলে এটা আমার জন্য ইম্পর্টেন্ট। আগে একটু বোঝার ট্রাই করো আমরা কিভাবে ম্যাথটাকে আমরা কি করব, ডিটেক্ট করব। এক সেকেন্ড। ওকে, আমাদের একটু বোঝার ট্রাই করো, আমরা মনে করো যে এই পাত্রে আমরা লোহা আছে, এই পাত্রে আমরা লোহার পরিমাণটা আমরা নির্ণয় করব, তার মানে এই পাত্রের দ্রবণ আমাদের প্রয়োজন। সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা এখন বি পাত্র নেব নাকি এ পাত্র নেব। দেখো এটা যেহেতু বিজারক তাহলে আমাকে নিতে হবে কি, বি পাত্রের দ্রবণ, অর্থাৎ এটার সাথে এটার বিক্রিয়া। সাধারণত কি হয় বলতো, জারক পদার্থের আয়তন ঘনমাত্রা দেওয়া থাকে, তার মূল সংখ্যাটা আমরা কি করি, বের করে নিই। বাট এই পদার্থের আমাদের আয়তন দেওয়া আছে বাট ঘনমাত্রা কি তোমার দেওয়া নেই। আমরা সাধারণত কি করি, সেকেন্ড স্টেপে কি করি, n = v * c, এই জারক পদার্থের আমরা আয়তন জানি বাট আমরা ঘনমাত্রা কি জানি না। এটা যদি ঘনমাত্রা আমরা যদি জানতাম, ঘনমাত্রা যদি এখানে দেওয়া থাকতো তাহলে এটা আর এটার সাথে বিক্রিয়া করার মাধ্যমে আমরা লোহার পরিমাণটা সরাসরি আমরা বের করতে পারতাম, এই পাত্রের উপাদানের আমাদের কোনো দরকারই হতো না। তাহলে এটার আমরা কি ঘনমাত্রা আমরা কি জানি না, তাহলে ঘনমাত্রা আমরা যদি জানি না তাহলে আমার কি, আমরা একটা বিক্রিয়া জানি, আমরা এসিড ক্ষার বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বলছিলাম একটা এসিড বা ক্ষারের একটা উপাদানের আয়তন ঘনমাত্রা জানবো, অন্য একটা উপাদানের আয়তন জানি, ঘনমাত্রা আমি জানি না, যে সেটা বের করার সূত্রটা হচ্ছে কোনটা, VaCa = A Vb, আর এটা কি বলতো, Acb। আর এটা আমরা লিখছিলাম কোনটা বলতো, আর এটার ক্ষেত্রে এটা কি এসিড ক্ষারের ক্ষেত্রে আমরা লিখছি, তাহলে এটা কি এসিডের আয়তন যেটাকে আমরা কি ক্ষারের মোল সংখ্যা দ্বারা আমরা গুণ করছি। তাহলে এই সূত্রটাকে আমরা এভাবে লিখতে পারি, এটা এসিড এবং ক্ষারের জন্য, এটা হচ্ছে অক্সিডেন্ট, অক্সিডেন্ট মানে হচ্ছে জারক, আর রিডাক্টেন্ট মানে কি বিজারক। তাহলে এটা কি জারক, এটা কি জারক, এই সূত্রটাকে এসিড বেস, আর এটা কি রিডাক্টেন্ট, এটা কি বলতো, এই রিডাক্টেন্ট, এটা কি এই রিডাক্টেন্ট। তাহলে এই সূত্রকে যদি মডিফাই করি তাহলে এই অক্সিডেন্ট, অক্সিডেন্ট মানে কি, এটা অক্সিডেন্টটা মানে কি ভাই, জারক, আমি এটা লিখে দিচ্ছি। আর রিডাক্টেন্টের বাংলাটা কি, এটাকে এটার বাংলাটা হচ্ছে কি তোমার বিজারক। তাহলে এটা এসিড ক্ষার আমরা ধরে নিলাম VOX COX ভিরেট সিরেট, ভি জারক সি জারক = ভি বিজারক সি বিজারক। কন্ডিশন কি, জারকের আয়তনকে আমরা কি করব বলতো, বিজারকের মোল সংখ্যা ধরে নাও, এই মোল সংখ্যা এটা কি বিজারকের মোল সংখ্যা দ্বারা এটা কি গুণ করব, আবার বিজারকের আয়তনটাকে আমরা জারকের মোল সংখ্যা দ্বারা আমরা গুণ করব, তখন যা সূত্রটা এরকম হয়ে যায়, এটা কি এরকম হবে। অর্থাৎ এই দ্রবণের আয়তন জানি বাট এই দ্রবণের আমরা কি বলতো ঘনমাত্রা জানি না, আমরা বের করতে চাই, তখন দেখতে হবে আশেপাশে কোনো এই জারকের সাথে আশেপাশে কোনো বিজারক আছে কিনা। তুমি দেখো এই বাম পাশেও দেখা যাচ্ছে বিজারক, ডান পাশেও কি আছে বিজারক। এখন আমরা কোন দ্রবণটা আসলে আমরা বের করব, কোন দ্রবণটা আসলে আমরা ব্যবহার করব, এই জারকের ঘনমাত্রাটা ব্যবহার করার জন্য আমরা বাম পাশের দ্রবণটা ব্যবহার করব নাকি ডান পাশের দ্রবণটা ব্যবহার করব। এখন দেখো এই দ্রবণের, এই বিজারক পদার্থ দ্রবণের দেখো আয়তন ঘনমাত্রা জানো, এটার আয়তন জানো, এটার কি ঘনমাত্রা জানো, তাহলে এটার আয়তন জানো, এটার ঘনমাত্রা জানো, এটার আয়তন জানো, ঘনমাত্রা জানো, তাহলে বের হয়ে যাচ্ছে। কারণ এই মোল সংখ্যার মানগুলো কোন জায়গা থেকে আসবে বলতো, বিক্রিয়া থেকে। এই মোল সংখ্যার মানটা কোনটা থেকে আসবে বলতো, বিক্রিয়া থেকে। কি থেকে, বিক্রিয়া থেকে। তাহলে মেইন প্যারামিটার কয়টা, চারটা।
চারটা প্যারামিটারের মধ্যে আমরা যদি তিনটা প্যারামিটার যদি জানি তাহলে একটা প্যারামিটারের মান আমরা কি করতে পারবো বলতো বের করতে পারবো। তাহলে এটার বাম পাশে এই এটা জানি, এটা জানি, তা চারটা প্যারামিটার মধ্যে তিনটা জানি, তাহলে এটা কেমন করে ঘনমাত্রাটা বের করতে পারবো। কারণ বলতে পারো স্যার এটা তো বিজারক পদার্থ, এটার সাহায্যে কি বের করা যাবে? তুমি দেখো এটার আয়তন জানি, ঘনমাত্রা জানি না। দেখো এটার আয়তন জানি বাট ঘনমাত্রা জানি না। আমার এই সমীকরণে টোটাল প্যারামিটার 6টা, দুটো প্যারামিটার আসবে বিক্রিয়া থেকে আর চারটা প্যারামিটার তোমার কোশ্চেনের মাধ্যমে থাকবে। তার মধ্যে তিনটা প্যারামিটারের মান দেওয়া থাকবে, একটা প্যারামিটারের মান কি তুমি জানো। তাহলে তুমি দেখো এটার আয়তন জানি, ঘনমাত্রা জানি না, এটার আয়তন জানি, ঘনমাত্রা জানি না। অর্থাৎ চারটা প্যারামিটারে দুটো আমরা জানি, দুটো জানি না। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা কি কেমন করে ঘনমাত্রাটা বের করতে পারবো। তাহলে এই দ্রবণের সাথে যদি বিক্রিয়া করি তাহলে চারটা প্যারামিটারের মধ্যে তিনটা প্যারামিটার জানি, এটার আয়তন, ঘনমাত্রা জানি, এটার আয়তন জানি, এটার ঘনমাত্রা আমরা জানি না। তবে চারটার মধ্যে আমরা তিনটা জানি, তাহলে কি অন্যটার এটার কি ঘনমাত্রাটা আমরা বের করতে পারবো। আগের কোশ্চেনের সাথে এই কোশ্চেনের মেইন পার্থক্যটা কি? আগের কোশ্চেনে জারক পদার্থের আয়তন ও ঘনমাত্রা দেওয়া ছিল আর এই কোশ্চেনে আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা নাই। এটাকে অন্য একটা বিজারকের সাথে বিক্রিয়া করে এটার ঘনমাত্রাটা আমরা বের করে নিতে পারবো। আর এই সমীকরণটা দুটো বিক্রিয়ার জন্য প্রযোজ্য, একটা হচ্ছে রেডক্স বিক্রিয়ার জন্য এটা অ্যাপ্লাই করা যাবে এবং এটা একই সাথে আমরা কাদের জন্য বিক্রিয়া ব্যবহারটা করতে পারবো, তোমার কি তোমার অ্যাসিড এবং ক্ষার এদের জন্য ব্যবহার করতে পারবো। তার মানে মেইন কোশ্চেনটা হচ্ছে এটার সাথে এটা বিক্রিয়া করে আমরা কি করব, এটার ঘনমাত্রাটা বের করব এই সূত্রের আলোকে। এবং সেকেন্ড হচ্ছে আগে যেভাবে ম্যাথ যেভাবে করছি, এটার আয়তন, ঘনমাত্রা জানি, এটার মোল সংখ্যা আমরা কি করব বের করব, তারপর এটা এটার মধ্যে বিক্রিয়া করে আমরা কি করব আয়রনের মানটা আমরা বের করব। তাহলে এটা হচ্ছে টোটাল সাম। তাহলে আমি যদি এটাকে এক লাইনে যদি বলি, আমার লোহা বের করতে হবে এই পাত্রে, আমার এই দ্রবণটা থাকবে, এটা যেহেতু বিজারকের দ্রবণ তাহলে আমার জারকের দ্রবণ দরকার হবে। জারকের সাধারণত আয়তন, ঘনমাত্রা দেওয়া থাকে, এটার আয়তন আছে, ঘনমাত্রা নাই, তার মানে ঘনমাত্রা জানতে হবে। ঘনমাত্রা জানার জন্য আমার দ্রবণ দেখতে হবে। এটা যেহেতু জারকের দ্রবণ তাহলে আমার বিজারকের দ্রবণের হেল্প বিক্রিয়া দরকার হবে। বিজারকের ক্ষেত্রে এটার আয়তন, ঘনমাত্রা আছে, এটার সাথে বিক্রিয়া করে এই সূত্র অ্যাপ্লাই করে এটার ঘনমাত্রাটা বের করে ফেলবো। এটার ঘনমাত্রা যদি বের করতে পারি তাহলে মেথডটা কি আগের মতো হয়ে যাবে। এটার আয়তন, ঘনমাত্রা জানি, এটার মোল সংখ্যা জানি, এটার মান জানি, এটার মান জানি না, এটার সাহায্যে আমরা ক্যালকুলেশনটা করে ফেলতে পারবো। দেখো আগে আমার কথাগুলো বুঝতে পারছো কিনা, তারপর আমি ম্যাথ স্টার্ট করব। অন্যরা কি বুঝতে পারছো? কমেন্টস করতে হবে ভাই, তাহলে তো আমি তো ম্যাথ স্টার্ট করতে পারবো না। তোমাকে আগের ম্যাথের সাথে এই ম্যাথের তোমার কম্পেয়ারে যেতে হবে। আগের ম্যাথের ক্ষেত্রে দুটো উপাদান থাকতো, একটা জারক থাকতো, একটা বিজারক থাকতো। তাহলে তোমার কি হয়, দেখবে যে জারক পদার্থের আয়তন ও ঘনমাত্রা তোমার দেওয়া আছে। আগের ম্যাথটা যদি তোমার খাতায় থাকে, প্রথম ম্যাথটা, তাহলে তুমি দেখতে পারো যে ওই উপাদানের আয়তন এবং ঘনমাত্রা তোমার দেওয়া থাকে। আয়তন, ঘনমাত্রা যদি দেওয়া থাকে তাহলে আমরা মোল সংখ্যাটা আমরা কি করে নেব বলতো? ওকে, আয়তন, ঘনমাত্রা যদি দেওয়া থাকে তাহলে আমরা মোল সংখ্যাটা আমরা বের করে নেব। এখানে তিনটা দ্রবণ তোমার ব্যবহার করা হয়েছে। প্রথমটাকে আমি এটা চিত্র বোঝানোর জন্য এ দ্রবণ ধরলাম, দ্বিতীয়টাকে বি দ্রবণ ধরলাম, তৃতীয়টাকে আমরা সি দ্রবণ বলছি। তোমাকে কোশ্চেনে বলছে লোহার পরিমাণ, লোহাটা আসলে কোন পাত্রে আছে? সি পাত্রে। তাহলে এই দ্রবণটা আমাদের কি হবে? দরকার হবে।
তাহলে এটা কোন পদার্থের ধরুন ফেরাস সালফেট। ফেরাস সালফেটটা কোন ধরনের পদার্থ? বিজারক পদার্থ। তাহলে এই দ্রবণটা আমাদের কি তোমার প্রয়োজন হবে। এখন দেখো বিজারকটা আসলে বিক্রিয়া করে কার সাথে? জারকের সাথে। তাহলে এই জারকের সাথে বিজারকের বিক্রিয়া করে আমরা ফেরাস সালফেটের পরিমাণটা নির্ণয় করতে পারি। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে কি আগের ম্যাথের যে মতো এটা করা যাচ্ছে না কেন? আগের ম্যাথে আয়তন আর ঘনমাত্রা দেওয়া ছিল, এই ম্যাথে শুধু আয়তন দেওয়া আছে। এই কারণে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে এটা এটার মধ্যে সরাসরি বিক্রিয়া করে করতে পারতেছি। যদি তোমার কি এই কোশ্চেনে যদি এটার ঘনমাত্রা দেওয়া থাকতো, তাহলে আমাদের সেকেন্ড স্টেপে কি হয়? আয়তন আর ঘনমাত্রা গুণ করে মোল সংখ্যা বের করি। কিন্তু এই ম্যাথে শুধু আয়তন দেওয়া আছে বাট ঘনমাত্রা কি তোমার দেওয়া নাই। আগের ম্যাথে আয়তন দেওয়া থাকতো, ঘনমাত্রা দেওয়া থাকতো n v c, আর এখানে কি b পাত্রের ক্ষেত্রে আমরা কি n v কি c অ্যাপ্লাই করতে পারছি না, কারণ এই c টা কি আমাদের কাছে আমরা জানি না। এই কারণে c পাত্রের মানটা আমাদের বের করতে হবে। কিভাবে আমরা বের করব? সেটা হচ্ছে এই KMnO4 জারক আমরা বিক্রিয়া করব কার সাথে? বিজারক। দেখো এই পাত্র, এই পাত্রে কি আছে? বিজারক। এই বিজারকের সাথে তোমার আয়তন ঘনমাত্রা আছে, এটার কি আছে? আয়তন আছে। তাহলে এটার আমরা ঘনমাত্রা আমরা বের করতে পারবো। কারণ এটা বের করার সূত্রটা কি? তোমার VACA VBC। আমি ধরে নিলাম এটা B আর এটা ধরে নিলাম A। তাহলে এই সূত্রটা যদি আমরা ব্যবহার করি, এই মানটা আসবে কোথা থেকে? রিঅ্যাকশন। এটা এটার মধ্যকার বিক্রিয়া। তোমার V এর মান আমি ধরে নিলাম এটা, ধরে নিলাম এটা মনে করো 25। এখানে C এর মান কত? এটা 25 ইনটু 10 ইনভার্স 3। এখানে C এর মান কত? 0. কত? এই তোমার 1। এখানে A এর মানটা কত দেখো তো? আমাদের এই মানটা আসবে কোথা থেকে? বিক্রিয়া থেকে। এখানে আয়তনের মান কত দেওয়া আছে? 15। 15 ইনটু কত? 10 ইনভার্স 3। এখানে আমরা বের করতে চাই কার মান? ঘনমাত্রা। তার মানে এই তোমার ঘনমাত্রার মানটা আমাদের এখান থেকে বের হয়ে আসবে অ্যানসারটা। এই ঘনমাত্রাটা এই সূত্রে যে ঘনমাত্রা হবে সেটা কার ঘনমাত্রা? KMnO4। তাই KMnO4 এর এখন আয়তন জানি, এখান থেকে আমরা কি জানি বলতো? ঘনমাত্রাও জানি। তাহলে KMnO4 এর আমরা মোল সংখ্যাটা বের করতে পারব। এখন এটার ঘনমাত্রা বের করার জন্য ওরা একটা এখানে দ্রবণ দিয়ে দিয়েছে, ওই দ্রবণের সাথে বিক্রিয়া করে এই সূত্রটা অ্যাপ্লাই করে তুমি কি করবা? এই দ্রবণের ঘনমাত্রা বের করবা। আগের কোশ্চেন গুলোতে কি ছিল? এটার আয়তনও দেওয়া থাকতো, ঘনমাত্রাও দেওয়া থাকতো, তাহলে আমরা ঘনমাত্রা বের করার কোনো দরকার ছিল না। বাট এই কোশ্চেনে হচ্ছে কি আয়তন দেওয়া আছে বাট ঘনমাত্রা কি তোমার দেওয়া নেই। এই কারণে ঘনমাত্রাটা এই দ্রবণটা ব্যবহার করে আমরা করব। এখন তুমি বলতে পারো এই দ্রবণটা কেন ব্যবহার করে করব? এটা এই দ্রবণটা ব্যবহার করে করব না কেন? কারণ এটা কি জারক, এটাও বিজারক, এটা এটার মধ্যে বিক্রিয়া হয়, এটা এটার মধ্যে বিক্রিয়া হয়। এখন দেখতে হবে এই সূত্রটা ব্যবহার করার ক্ষেত্রে VACA VBC এই চারটা প্যারামিটারের মধ্যে তিনটা প্যারামিটারের মান জানি কিনা। দেখো এটা এটা যদি বিক্রিয়া করে তাহলে দেখো আয়তন ঘনমাত্রা জানি, এটার আয়তন জানি, চারটা প্যারামিটারের মধ্যে তিনটা জানি, তাহলে একটা প্যারামিটারের মান এটার মান বের হবে। বাট এটা এটার মধ্যেও বিক্রিয়া হবে, বাট এটার আমরা হেল্প নিচ্ছি না কেন? কারণ এটার ক্ষেত্রে আয়তন জানি, এটার ক্ষেত্রে আয়তন জানি, এটারও ঘনমাত্রা জানি না, এটারও ঘনমাত্রা জানি না। তাহলে একটা সমীকরণে চারটা প্যারামিটার A আর B এর মান তোমার কি ছোট এবং ছোট B এর মান কি তোমার বিক্রিয়া থেকে আসবে। চারটা প্যারামিটারের মধ্যে যদি দুটো জানি আর দুটো যদি না জানি তাহলে আমরা কি মান বের করতে পারবো। এই কারণে আমরা কি করব? এই দ্রবণটা আমরা ঘনমাত্রা নির্ণয়ের জন্য এই দ্রবণটা আমরা ব্যবহার করতে পারছি না, কারণ আমরা এই দ্রবণটা আমরা ব্যবহার করব কারণ এটার আয়তন জানি, ঘনমাত্রা জানি, এটা আয়তন জানি, আমরা ঘনমাত্রা নাই, কারণ এখানে টোটাল মূল উপাদান কয়টা? তোমার চারটা। আর যে দুটো যে ছোট উপাদান আছে এগুলো কোথা থেকে আসবে? বিক্রিয়া থেকে আসবে। তাহলে এটার মাধ্যমে আমরা ঘনমাত্রা বের করে নেব। ওই ঘনমাত্রার সাথে এই আয়তন গুণ করে KMnO4 এর মোল সংখ্যা করব। আমাদের যে সেকেন্ড যে স্টেপ, যে উপাদানের মোল সংখ্যা n = b, এটার মোল সংখ্যা যদি বের করি, কারণ এই লোহার উপাদানটা কোথায় বলতো? এখানে। এই উপাদানটা বিক্রিয়া করবে কার সাথে? B এর সাথে। তখন এটা আর এটার মধ্যে বিক্রিয়া করে সম্পর্ক স্থাপন করে এখান থেকে আমরা কার মানটা নির্ণয় করতে পারবো? লোহার পরিমাণটা নির্ণয় করতে পারবো। অর্থাৎ এই ম্যাথের সাথে আগের ম্যাথের মেইন পার্থক্য ছিল এই জারক পদার্থের আগেরটায় ঘনমাত্রা ছিল না, আর এখন আমরা আরেকটা উপাদানের সাথে বিক্রিয়া করে ঘনমাত্রাটা আমরা কি করে নিচ্ছি? বের করে নিচ্ছি। দেখো আমার কথা বলছি।
ওকে, তাহলে তুমি একটু দেখো, তুমি আবার যদি না বুঝতে পারো তাহলে বলতে পারো, বা ভিডিওটা আবার একটু দেখতে পারো, দেখে যে এটার সাথে এটার মেইন ডিফারেন্সটা কি। আগেরটায় তোমার ঘনমাত্রা ছিল, এখন ঘনমাত্রা নাই, এখন ঘনমাত্রাটা আমরা বের করে নিচ্ছি, এটাই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। একটু বাসায় একটু করতে হবে, এই ম্যাথগুলো একটু বড় বড় বাচ্চারা পারে না, হ্যাঁ, বাট আমি বলছি উদ্দীপকের কোশ্চেনটা ওভাবে না থাকে, এইভাবেও থাকতে পারে, একই ম্যাথ। হ্যাঁ, আমরা এটাকে একটু ডিলিট করে দিচ্ছি, এটা আমাদের হিন্টস। তাহলে আমাদের কি করতে হবে, এটা ঘনমাত্রা বের করতে হবে। তাহলে এটা একটু দেখো, আমরা এর আগের ম্যাথগুলোতে আমরা কিন্তু বলে আসছি যে এটা কি হয়, অম্লীয় মাধ্যম বিক্রিয়া করে। অম্লীয় মাধ্যম ছাড়া এদের বিক্রিয়া হয় না। কোশ্চেনে যদি উল্লেখ থাকে এখানে অম্লীয় কেমিনোফোর থাকে, যদি কোশ্চেনে উল্লেখ থাকে ভালো, কোশ্চেন যদি উল্লেখ নাও থাকে তাহলে তুমি এখানে অ্যাসিড ব্যবহার করবে, অ্যাসিড ছাড়া এই বিক্রিয়া হয় না, এটা তোমার মনে রাখতে হবে। তাহলে তুমি বলবো অম্লীয় মাধ্যমে উল্লেখ থাকুক আর না থাকুক, তুমি তোমার বিক্রিয়া উভয় লিখতে হবে। অম্লীয় মাধ্যমে উদ্দীপকের এ ও বি দ্রবণের এ ও বি দ্রবণের মধ্যকার বিক্রিয়া নিম্নরূপ। বি দ্রবণের মধ্যকার বিক্রিয়া নিম্নরূপ। মধ্যকার বিক্রিয়া নিম্নরূপ। এটা নিম্নরূপ। তুমি একটু দেখো, তুমি একটু বোঝার ট্রাই করো, এটা এটার মধ্যকার বিক্রিয়া। আমরা কিন্তু এই বিক্রিয়াটাকে সরাসরি পদ্ধতিতে এই বিক্রিয়াটা কিন্তু ব্যালেন্স করে আসছে, এটা কিন্তু H2SO কিন্তু বলে নাই, হ্যাঁ, এই কারণ এসিডীয় মাধ্যম ছাড়া এই বিক্রিয়া হয় না। সরাসরি পদ্ধতিতে এটা কিন্তু ব্যালেন্স করে আসছে। তাহলে তুমি এটাকে ব্যালেন্স করার সময় এটা কি হবে ভাই, তোমার এখানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, এখানে তোমার ম্যাঙ্গানিজ সালফেট উৎপন্ন হবে, এখানে তোমার কি উৎপন্ন হবে, ম্যাঙ্গানিজ থেকে ম্যাঙ্গানিজ সালফেট, এখানে তোমার পানি উৎপন্ন হবে, আর এখানে তোমার কি হবে, পটাশিয়াম সালফেট। বিক্রিয়া ব্যালেন্স তোমাকে জানতে হবে। এই বিক্রিয়াটা ব্যালেন্স করার সময় দেখবা যে এটাকে আমরা 1 দ্বারা গুণ করছি, এটাকে আমরা 3 দ্বারা গুণ করছিলাম, দেখবা একটু আগে এটাকে আমরা ব্যালেন্স করেছি আগের ম্যাথে। এখানে আমরা কত লিখছিলাম ভাই, 6 লিখছিলাম, এখানে 4 ছিল, তাহলে এখানে আমরা কি করব বলো তো, এটাই যদি তোমার কত ছিল একটু দেখো তো, বিক্রিয়া ব্যালেন্সের ইসে, ওকে, এটা যদি আমরা বিক্রিয়া ব্যালেন্সের ইসে যদি লিখি, তাহলে তুমি একটু দেখো যে এখানে তোমার কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছিল, যদি এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট হয়, ম্যাঙ্গানিজ এখানে কয় অণু পানি হবে তোমার, আচ্ছা এটা আমরা করাইছি নাকি পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে করাইছিলাম, কোনটা? আচ্ছা ঠিক আছে, আমরা এখানে দেখি সরাসরি করে ফেলি, এত দরকার নেই। দেখো আমরা সরাসরি করে, আমি মনে হয় পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে করাইছিলাম। দেখো আমরা এটাকে আসলে কিভাবে লিখব, বিক্রিয়াটা সরাসরি পদ্ধতিতে MnO4, এটা চেঞ্জ ফর্ম কি Mn2+, এটার সাথে ম্যাঙ্গানিজ সালফেট, এটার সংখ্যা মিল আছে কিনা, এটা আগেরটা ছিল পটাশিয়াম ডাইক্রোমেট, এখন ছিল পটাশিয়াম পারম্যাঙ্গানেট, কোনো সমস্যা নেই। তুমি দেখো ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা অনেক ফাস্ট, এটা +1, এটা -1, তাহলে এটা কত হবে, +7। এটার জারণ সংখ্যা কত ভাই, +2, তাহলে 7 আর 2 এর ডিফারেন্স কত ভাই, 5, এখানে এটা ডিফারেন্স। তাহলে এটার কি ডিফারেন্স হচ্ছে 5, Hc2O4। এটা চেঞ্জ ফর্মে আমরা আসলে কি লিখছিলাম, 2CO2। এটার চার সংখ্যা ভাই লিখছিলাম কত, 0, আর এটার চার সংখ্যাটা আমরা কার নিব, কার্বন আর অক্সিজেন এখানে চেঞ্জ ফর্মে লিখছি, তাহলে তোমার কি চার সংখ্যাটা নিতে হবে কার্বন অক্সিজেন। কারণ এটা যদি +2 হয় তাহলে এটা হবে কত, -2। তাহলে -2 আর 0 ডিফারেন্স কত ভাই, 2। মনে আছে কিনা আমি জানি না, এই 2 আর 5 এর মধ্যে কাটাকাটি যায় না, তাহলে এই 2 দ্বারা এটাকে মাল্টিপ্লাই করতে হবে, 5 দ্বারা এটাকে মাল্টিপ্লাই। তাহলে 2 দ্বারা যদি এটাকে যদি 5 দ্বারা মাল্টিপ্লাই করি, এটা দেখো, তাহলে এটাকে 5 দ্বারা মাল্টিপ্লাই করে তার চেঞ্জ ফর্ম টু 5 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, তার মানে এখানে 10CO2 হবে। এটাকে যদি আমি 2 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে তার চেঞ্জ ফর্মও এটাকে আমাদের কি করতে হবে, 2 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 4 দুগুণে কত, 8, এখানে কত অণু পানি হবে, 8 অণু কি হবে বলতো, পানি।
পানি লিখতে গিয়ে হাইড্রোজেন বেশি লিখে ফেলছি 16টা, এদিকে দেখতে হবে কোনো হাইড্রোজেন আছে কিনা। এখানে কোনো হাইড্রোজেন লেখিনি, এখানে লিখছি কয়টা 10টা, 16টা যদি 10টা লিখে ফেলি তাহলে এখানে থাকবে কয়টা 6টা। 6টা যদি হয় তাহলে কত দ্বারা মাল্টিপ্লাই করলে 6 হবে? 3 দ্বারা। তাহলে সব মিলবে, মিলবে না কে? পটাশিয়াম। এখানে পটাশিয়াম কয়টা আছে? 2টা। এই দুটো পটাশিয়াম দিয়ে কি হবে? এই পটাশিয়াম সালফেট তৈরি হবে। এই হচ্ছে রিঅ্যাকশন ব্যালেন্স। তোমার এই রিঅ্যাকশন ব্যালেন্স জানতে হবে। তাহলে আমরা জানি কি? আমরা জানি ত্রিভুজার ট্রাই করো। এখানে কি ভিসি ইকুয়াল টু কি? ভিসি এখানে আয়তনটা যদি আমি KM/4 কাউন্ট কি আগেরটা করছি এসিড এবং ক্ষারের জন্য, আর এখন আমরা অ্যাপ্লাই করতেছি কার জন্য? তোমার এসিড ক্ষারের জন্য। এখন আমরা কি জারক এবং বিজারক, এর অক্সিডেন্ট রিঅ্যাকটেন্ট যে ঝামেলা হয় এটাকে আমি KM/4 এর আয়তন ধরলাম এই KM/4 যদি তোমার সমস্যা হয়। আর এই ঘনমাত্রাটাও কি বলতো? KM যদি জারক বিজারকে যদি সমস্যা হয় সমীকরণটা। আর এটার কি বলতো? H2C2O4 আয়তন, এটার কি ঘনমাত্রাও কি? CH2C2O4। তার মানে কি এটার আয়তনকে এটার কি মোল সংখ্যা দ্বারা, এখানে এটার মোল সংখ্যা কত ভাই বলতো? 5। এই 5 দ্বারা কি করতে হবে? মাল্টিপ্লাই। এটা কার? এই অ্যাসিডটা H2C2O4 এর মোল সংখ্যা NH2 কি, আর এটার আয়তনকে KM/4 এর মোল সংখ্যা দ্বারা মাল্টিপ্লাই করে। এটা KM/4 এর মোল সংখ্যা কত? 2। তার মানে এটা কি NKM। আমরা এই সূত্রটা কোথা থেকে লিখছি ভাই? যে AB এখানে কি BVSCA ইকুয়াল টু ABBCB, এই সূত্রটা রাখো। ওটা ছিল অ্যাসিড ক্ষারের জন্য, আর এটা এখন কার জন্য? জারক এবং বিজারকের জন্য। এখানে অক্সিজেন রিডাকশন হলে প্যাচ লেগে যেত, এই কারণে আমি টোটাল যৌগটাই এখানে লিখেছি। তাহলে এখানে তুমি দেখো এখানে তোমার কি আয়তনের ভ্যালু কত আসছে? দেখো VKM/4। এখানে VKM/4 এর ভ্যালুটা আমাদের কত আসছে একটু দেখো, 15 ইনটু 10 ইনভার্স 3 এত লিটার। CKM/4 টা আমরা বের করতে চাচ্ছি। এখানে NKM/4 এর ভ্যালুটা আমাদের কত একটু দেখো, কত ভ্যালু দেওয়া আছে? NKM/4 এর ভ্যালুটা, KM/4 এর মোল সংখ্যা কত মোল দেওয়া আছে? 2 মোল। ওকে, এখানে দেখো এখানে আমরা কি V তোমার কি H2C2O4, H2C2O4। তো VH2C2O4 এর আয়তনটা কত দেওয়া আছে? 25 ইনটু কত? 10 ইনভার্স 3। তোমার কি এত লিটার। এখানে কি তোমার এখানে CH2C2O4 এটার ঘনমাত্রা দেওয়া আছে কত? 0.1। তুমি একটু দেখো এখানে এটার মোল সংখ্যা আছে, মোল সংখ্যাটা লেখার জায়গা নেই। এটার মোল সংখ্যাটা কত দেওয়া আছে? 5। এটা লেখাটার জায়গা নেই, তুমি এটা আসলে বুঝতে পারবা, লিখে নেবা তোমার খাতায়। n তোমার কি H2C2O4 এর ভ্যালুটা আমাদের কত দেওয়া আছে? NH2C2O4 এর ভ্যালুটা দেওয়া আছে কত? 5। তাহলে এখানে তুমি মান বসাই দাও। এটার ভ্যালু কত ভাই? 5। বিক্রিয়া থেকে পাইছি। এটার KM/4 এর ভ্যালু কত? 15 ইনটু কত? 10 ইনভার্স কত? 3। CKM/4 এর ভ্যালুটা আমরা আসলে বের করতে চাচ্ছি, এই তোমার সিটা। NKM/4 এর মোল সংখ্যা কত? 2, এই তোমার 2। VH2C2O4 কত? 25 ইনটু কত? 10 ইনভার্স 3। আর CH2C2O4 কত? 0.1। এখান থেকে ক্যালকুলেশন করে CKM/4 এর ভ্যালুটা কত আসে সেটা একটু তুমি বের করো। এটার ভ্যালুটা আসলে কত আসে দেখো। এইটার ক্যালকুলেশন কত আসে ফার্স্ট বলো। এটা আসলে ক্যালকুলেশনটা করো কত আসছে এটা দেখো। হ্যাঁ রাইট, এটা ভ্যালুটা আসছে কত? 0.066। তার মানে হচ্ছে এটার ভ্যালুটা আসবে 0.0667 আমরা নিলাম। এটার ঘনমাত্রা হচ্ছে এটা। তাহলে এটা হবে কি এত মোল। এই অংশটা আমরা কি করলাম? বাড়তি করলাম। এখন এই অংশটা কি, এই আমরা কি আয়তন আছে, ঘনমাত্রা আছে, আমরা এখন কি করব? মোল সংখ্যা করব।
আগের ম্যাথে এই বাড়তিটুকু করা লাগতো না, এখন এই অংশটুকু করা লাগতেছে, এটা একটু আগে উঠাই নাও, এটা আগে উঠাই নাও। এখন দেখো, এখন আমরা কারো কোনো ডাউট আছে কিনা? ওকে, এটার ক্ষেত্রে দেখো এই ম্যাথগুলো অনেক টাইম লাগে। এখন কে MnO4 এর ক্ষেত্রে, এটা কে MnO4 এর ক্ষেত্রে আমরা আসলে কি নির্ণয় করতে চাই? n = v * c। n v এর মান আমরা কত জানি? 15 * 10 ইনভার্স 3। এই সূত্র অ্যাপ্লাই করতে হলে লিখে নিতে হয়। ঘনমাত্রা আমরা কত জানি? 0.066 কত 7। তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই করে দাও, দেখো কত আসে। এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কত আসে একটু দেখো। হ্যাঁ, একটু মাল্টিপ্লাই করে দাও। 0667 কত আসে একটু বলতে হবে তো ভাই। এটা মাল্টিপ্লাই করলে আমার কাছে আছে 1.005 ইনটু কত 10 ইনভার্স কত 3। এত কি তোমার মোল আসে। তুমি দেখো, এখন আমাদের কি আগের ম্যাথ অনুযায়ী সেকেন্ড স্টেপ শেষ, থার্ড স্টেপ। এখানে কি আসবে? তোমার এরকম আসে কেন? 0.01 0.001 তো আসার কথা। 1 ইনটু 10 ইনভার্স 3 এটা হবে মাসুমা চৌধুরী আইডি দিয়ে। হ্যাঁ, যে তুমি করছো এটা তোমার ভুল হয়েছে। তাহলে এখন তোমার এটা আয়তন ও ঘনমাত্রা আমরা মূল সংখ্যা পেয়ে গেছি, তখন এটা এটার মধ্যে বিক্রিয়া করতে হবে। কারণ এটা হচ্ছে জারক, এটা হচ্ছে কি বিজারক, এখানে আমাদের লোহা আছে, এটার মধ্যে বিক্রিয়া করে আমরা এই করতে হবে। তাই উদ্দীপকের বি ও সি দর্পণের মধ্যকার বিক্রিয়া নিম্নরূপ। দর্পণের মধ্যকার বিক্রিয়া তোমার কি হবে? এই নিম্নরূপ। এই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি। তাহলে দেখো KMnO4, এই তোমার KMnO4, এটা কি তোমার ফেরাস সালফেট। দেখো একটু কোন মাধ্যমে বিক্রিয়া হবে? অম্লীয়। তার মানে অ্যাসিড হিসেবে H2SO4 যোগ করো। কেন বারবার অ্যাসিড নিই? কারণ H2SO4 দিয়ে করছি আমরা, বিক্রিয়ার রেঞ্জটা আমাদের মুখস্থ। এটা আমাদের কত থাকবে? 2। এটা থাকবে কত? 10। এখানে তুমি এটার সাথে এটা এই করো, ফেরিক সালফেট, এটা Fe2SO4 এই রিঅ্যাকশন আমরা মিলাইছি। এখন আর এটা সরাসরি পদ্ধতি আর দেখাবো না, যদি দরকার হয় বলি। 2 ম্যাঙ্গানিজ সালফেট, এটা পটাশিয়াম সালফেট, আর এখানে 8 অণু কি হবে? পানি। আর এখানে কি হবে? 8টা H2SO4। এই হচ্ছে বিষয়। তাহলে তুমি কার মান জানো, কার আয়তন ঘনমাত্রা জানো, ও নোন, আর এটা কি বলতো? আননোন। তোমাকে বের করতে বলছে লোহার পরিমাণ। তুমি যদি ফেরাস সালফেট জানো, তাহলে লোহার পরিমাণটা তুমি কি করতে পারবে বলতো? বের করতে পারবে। একটু বোঝার ট্রাই করো। বিক্রিয়া থেকে পাই, বিক্রিয়া হতে আমরা কি বলতে পারি? 2 মোল KMnO4, এখান থেকে আমরা লিখতে পারি কত? 10 মোল ফেরাস সালফেট। আগে বোঝার ট্রাই করো। এখানে তোমাকে লোহার পরিমাণ, লোহা আর আয়নের পরিমাণ যদি বের করে, তোমাকে যদি বলে আয়রন আর Fe2+, এদের ভরের পরিমাণের মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ এখানে তোমার কি এটা আর এটার মধ্যে মেইন ডিফারেন্সটা কোনটা বলতো? ইলেকট্রন সংখ্যা। এখানে ইলেকট্রন কি দুটো কম আছে, এখানে দুটো ইলেকট্রন বেশি আছে। এটা নিউট্রন এবং প্রোটন সংখ্যা, এটা নিউট্রন এবং প্রোটন সংখ্যা কি এক। তুমি দেখো, আমি যদি এখানে যদি কাউন্ট করি 10 মোল ফেরাস সালফেট, যদি দেখো এটা যদি 10 মোল ফেরাস সালফেট হয়, বোঝার ট্রাই করো, আমি এক লাইনে লিখে দেব যে 10 মোল যদি ফেরাস সালফেট হয়, তাহলে আমরা আসলে এখান থেকে আসলে কি লিখতে পারি? দেখো এটা Fe2+ আর এখানে কি সালফেট 2-। তাহলে এটা থেকে যদি 2 মোল KMnO4 = 10 মোল ফেরাস সালফেট লিখি, তাহলে 1 মোল একটা ফেরাস সালফেটে একটা Fe2+ থাকে। 1 মোল ফেরাস সালফেটে 1 মোল Fe2+ আয়ন থাকবে। 10 মোল ফেরাস সালফেট কি 10 মোল কি থাকবে বলতো? Fe2+ থাকবে। আমরা যদি ফেরাস আয়নের পরিমাণ বের করতে পারি, তার মানে কি আয়রনের পরিমাণও একই রকমই আসবে। এটার পরিমাণে কোনো কি হবে না বলতো? চেঞ্জ হবে না। তাহলে এখান থেকে আমরা আসলে লিখতে পারি কি বলতো? 10 মোল কি বলতো? Fe2+ লিখতে পারি। কেন এটা আমরা লিখতে পারি? কারণ কি বলতো? এটা যদি তুমি বাদ দাও, এটা একটা সংকেতে একটা Fe2+, পাঁচটা সংকেতে কি হবে? পাঁচটা Fe2+। 1 মোল ফেরাস সালফেটে কি হবে? 1 মোল Fe2+।
10 মোল ফেরাস সালফেট এখানে কি হবে 10 মোল Fe2+ এর পরিমাণ বের করা আর আয়রনের পরিমাণ বের করা কি তোমার একই রকম সম্পর্ক। তাহলে এখান থেকে এটা আর এখান থেকে আমরা লিখতে পারি এটা, তাহলে 2 মোল আর 10 মোলের মধ্যে আমরা কাটাকাটি যাচ্ছে, তাহলে 1 মোল KMnO4 আমরা ইকুয়াল টু লিখতে পারি কত 5। আমরা এটা তাহলে আমার কোশ্চেনে KMnO4 এর টোটাল ভ্যালুটা আমার দেওয়া আছে কত ক্যালকুলেশন করে আমরা পেয়েছি এই অ্যামাউন্টটা। KMnO4 এর অ্যামাউন্টটা কত এত, তাহলে 1 মোলের জন্য যদি এত হয় তাহলে 1.005 ইনটু 10 ইনভার্স কত 3 এত মোল KMnO4 এটা ইকুয়াল টু 5 ইনটু 1 কত 00 কত বলতো এটা 5 ইনটু কত 10 ইনভার্স কত হচ্ছে। তুমি দেখো এটার ভর কত 55.85, এটার ভর 55.85, এটার ভর 55.85, এটার ভর কত 55.85, তাহলে এটা কত 55.85 ইকুয়াল টু দেখো এত তোমার এত গ্রাম কি তোমার Fe, এটা আগে একটু লিখে নাও। এখান থেকে কারো কোনো ডাউট আছে কিনা সেটা একটু দেখো, আর অ্যামাউন্ট কত বের হচ্ছে দেখো, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে 5 ইনটু কত 55.85 156 লেখে এটা কত আসে 0.2794। দেখো আমার এরকম আসছে, তোমাদের কত ভ্যালু আসছে একটু বলো, তোমাদের কত আসছে দেখো। দেখো এই পর্যন্ত আগে উঠে নাও, আমি বলি আয়রন আর এখানে ফেরাস সালফেটটা আসলে কিভাবে হয় সেটা একটু দেখো। একটু দেখো এই অংশটুকু আসলে একটু ডিলিট করে দিতে যাচ্ছি। তুমি একটু দেখো আমরা আয়রন আর H2SO পরে সাথে লিখতে পারবো, তাহলে এখানে কি পাবো বলতো ফেরাস সালফেট আর কি বলতো হাইড্রোজেন। এখন তুমি যদি মনে করো সরাসরি আয়রন যদি তুমি লিখতে চাও, কারণ এখানে আয়রনকে H2SO পরে ডিসলভ করে না, কারণ এখানে এই উদ্দীপকে অলরেডি ফেরাস সালফেট সরাসরি দেওয়া আছে। তো ফেরাস সালফেটটা তৈরি হয় কিভাবে আয়রনের সাথে H2SO যোগ করে, আয়রনের সাথে যদি H2SO যোগ করে তার মানে এখানে কি 1 মোল আয়রন আর এখানে কি আছে বলতো 1 মোল কি বলতো ফেরাস সালফেট, তাহলে 1 মোল আয়রন থেকে 1 মোল ফেরাস সালফেট, তাহলে এটা কি 10 মোল ফেরাস সালফেটের জন্য আমরা কি কয় মোল আয়রন লিখতে পারি 10 মোল আয়রন। এখন তুমি যদি এটাকে এভাবেও লিখতে চাও তাহলে এটাও লিখতে পারো, যদি তুমি এখানে যদি না আমি সরাসরি আয়রন দেখাবো তাহলে তুমি এভাবে করতে পারো। কিভাবে করবা, এটাকে যদি সরাসরি তুমি আয়রন দেখাতে চাও আমাদের একটু জায়গা দরকার হবে, এই কারণে যে স্যার আমি এখানে সরাসরি আমি আয়রনকে দেখাতে চাচ্ছি, আয়রনকে দেখাতে যাচ্ছি, তার মানে এখানে কত আছে তোমার 10 মোল কি ফেরাস সালফেট, তো 10 মোল ফেরাস সালফেট ইকুয়াল টু আমরা বলতে পারি কি 10 মোল কি আয়রন। এখানে সাইডে একটু ব্রিকটা দিয়ে দেব, যেহেতু ফেরাস আর H2SO4 ইকুয়াল টু কত বলতো ফেরাস সালফেট আর এখানে কি বলতো হাইড্রোজেন, এই ব্রিকটা দিয়ে দেব। কারণ এটা থেকে আমরা এটা আসলে কি তোমার 10 মোল আয়রন, তার মানে কি এটা 1 মোল আয়রন যদি হয় তাহলে এটাও কত বলতো 1 মোল। তুমি যদি না আমি একবারে আয়রনটা কি দেখাতে যাচ্ছি Fe2+ দেখাতে যাচ্ছি না, ভালো কোনো ব্যাপার না, তাহলে তুমি এটা এভাবে দিয়ে দাও যে এটা থেকে এটা লেখা যায় ফেরাস সালফেট তো এমনি হয় না, আয়রনকে অ্যাড করে ফেরাস সালফেট এখানে তৈরি করা হচ্ছে, সেটা এখানে দেখায় না, এটা হিডেন ছিল। তাহলে আয়রনের সাথে H2SO4 কত ফেরাস সালফেট হাইড্রোজেন, তাই 1 মোল আয়রনের জন্য 1 মোল ফেরাস সালফেট, তো 10 মোল ফেরাস সালফেটের জন্য 10 মোল আয়রন। তাহলে এটার জন্য এটা, তাহলে এটা ইকুয়াল টু এই অনুযায়ী ক্যালকুলেশন। অর্থাৎ আয়রনের জন্য আমি যে ভর দ্বারা মাল্টিপ্লাই করব 55.85, এটার জন্য কত 55.85 দ্বারা এটা আমরা কি করব মাল্টিপ্লাই। দেখো কার কোনো ডাউট আছে কিনা।
দেখো তিনটা ম্যাথ করতে আমাদের কত টাইম চলে যায়। হ্যাঁ, এরকম 8-10টা ম্যাথ আমাদের করতে হয়, মিনিমাম 10টা ম্যাথ করতে হবে, তাহলে মোটামুটি সব জায়গা থেকে অ্যান্সার আসবে। হ্যাঁ, আমরা এই 10টা ম্যাথের পর এই চ্যাপ্টার এইখানে কাটলাইন করব, তারপর আমরা অন্য একটা টপিকে আমরা চলে যাব। হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্তই থাক। এই কয়টা ম্যাথ যে তোমার টোটাল ম্যাথ করাইছি কয়টা, 4টা, এই 4টা ম্যাথ বাসায় বসে বারবার প্র্যাকটিস করতে হবে। তাহলে তুমি পরের ম্যাথগুলো বুঝবে না, তোমার কাছে কমপ্লেক্স মনে হবে। তাহলে তুমি তো এই ম্যাথগুলো একবারই করানো হবে, এরপর যদি তোমাকে এটা অনেকদিন পর যদি আমি স্টার্ট করি, তাহলে তুমি এগুলো বুঝতে পারবে না। এই কারণে একবারই তোমার 8-10টা যতগুলো এই প্যাটার্নে ম্যাথ আসে সবগুলোই একসাথে তোমাকে নক করতে হবে। এটা যদি ইগনোর করে যায় তাহলে পরবর্তীতে তোমার আর এই মনোযোগ থাকবে না। এই কারণে তোমার মেইন কাজ হচ্ছে এই 4টা ম্যাথ বাসায় বসে বারবার করা। ম্যাথ নিয়ম বোঝা, ভিডিও বার অন করে নিয়ম বা সিস্টেম অনুযায়ী কোনটার পর কোনটা ধরতে হবে কোনটা, কারণ এরকম উদ্দীপক না থাকতে পারে, উদ্দীপক চেঞ্জ হতে পারে, তখন কি তোমার মাথা থেকে তোমার কি এই ক্যালকুলেশনটা আসতে হবে। এই কারণে তুমি সিস্টেম অনুযায়ী যাবে। তো সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, আজকে এই পর্যন্ত।